আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? ওকে। আজকে আমাদের বায়োলজি ম্যারাথন 10, তার মানে হচ্ছে যে বায়োলজি ম্যারাথন হচ্ছে লাস্ট ক্লাস যেটা। এর আগে 2 নাম্বার আর 3 নাম্বার ক্লাসে তোমাদের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে, হ্যাঁ, আজকে লাস্ট ক্লাস তাই তো। আচ্ছা, তাহলে অনেকদিন আমরা অনেক কিছু পড়াশোনা করেছি। আজকে আমাদের লাস্টের দুইটা চ্যাপ্টার, যে দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে যে কোষ বিভাজন আর একটা হচ্ছে যে জিও প্রযুক্তি। তো দুইটাই বোটানি চ্যাপ্টার আমাদের জন্য। হচ্ছে যে এই চ্যাপ্টারগুলো একটু পড়তে কঠিন লাগে, শব্দগুলো মনে রাখা আমাদের জন্য কষ্ট। তারপরে কোষ বিভাজন সবার অনেক পছন্দের একটা চ্যাপ্টার। আর জিও প্রযুক্তির ক্ষেত্রে এখান থেকে আসলে অনেক অনেক উদাহরণ চলে আসে। প্লাস আমরা যখন কোশ্চেন অ্যানালাইসিস করবো আমরা দেখবো যে এখান থেকে মাঝে মাঝে রিটেনের কোশ্চেনও কিন্তু চলে আসে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসো তাহলে আমরা হচ্ছে যে ক্লাস শুরু করে ফেলি। মুশফিক বলছে ভাই ইজি চ্যাপ্টার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, চলো দেখো কোষ বিভাজন থেকে কি কি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো। একটা হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ কোষ চক্র, এখান থেকে প্রশ্ন আসছে রিটেনে একটা। এমসিকিউ কিন্তু কম আসছে। সব থেকে বেশি যে জায়গাটুকু থেকে আমরা যদি দেখি, দেখো মাইটোসিস থেকে এবং মিওসিস থেকে অনেক অনেক প্রশ্ন চলে আসছে। আরেকটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার থেকে এই যে রিসেন্টলি খেয়াল করে দেখো, এই যে 24-25-এ বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্রসিং ওভার থেকে আলাদা করে কোশ্চেন চলে আসছে। তার কারণ হচ্ছে যে, হ্যাঁ, আব্দুর রহমান অবশ্যই কমেন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, সবার কমেন্টই দেখা যাচ্ছে। ওকে, সবাই বলছে যে ভাই অনেক সহজ চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে দেখো আমরা সহজ চ্যাপ্টার পড়াশোনা শুরু করি। আজকে তোমরা সবাই হচ্ছে যে ক্লাসে আমার কোশ্চেনে অ্যান্সার দিতে থাকবা, তাহলেই হবে। তাহলে হচ্ছে আমাদের কষ্ট হবে না। তো কোষ বিভাজন নিয়ে হচ্ছে যে অনেক অনেক বিজ্ঞানী হচ্ছে অনেক ধরনের মতবাদ দিছে। তার মধ্যে যেখান থেকে প্রশ্ন চলে আসছে একটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং কি করছে, সামুদ্রিক মাছ স্যালমান্ডার, এই মাছের মধ্যে সবার প্রথম কোষ বিভাজন লক্ষ্য করছে। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। ঠিক আছে, তাহলে দেখো এটা থেকে আমরা যদি বলি ওয়াল্টার ফ্লেমিং, সালটা আসে নাই কখনো, সামুদ্রিক স্যালমান্ডার ফিশের মধ্যে সবার প্রথম কোষ বিভাজন লক্ষ্য করছে, এই জায়গাটুকু থেকে কোশ্চেন আসছে। এই লাইনটা এরকম না, তারপর আমরা দেখে রাখি কোষ থেকে কোষের সৃষ্টি হয়, এরকম একটা মতবাদ দিয়ে রাখছিলেন। তো ওনার নাম হচ্ছে রুডলফ ভিরশাও। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কোষের সংখ্যা দেখো দেয়া আছে 100 ট্রিলিয়ন বা 10^14, হিউজ নাম্বার অফ কোষ। প্রাপ্তবয়স্ক শরীরের মধ্যে কোষের সংখ্যা দেয়া আছে, এই পরিমাণ কোষ থাকতে পারে। তাহলে আমরা এই জায়গাগুলো 2-3টা লাইন এখান থেকে দেখে রাখবে। এখান মধ্যে প্রথম অংশটুকু থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, সায়েন্টিফিক নেমটা কখনো আসে নাই। আচ্ছা, এখন তাহলে চলে আসছে একটা কথা নিয়ে যে কোষ বিভাজন কয় প্রকারের। তাহলে কোষ বিভাজন কয় প্রকারের আমরা জানি তাই না, তিনটা। একটা অ্যামাইটোসিস, মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। ওকে, অ্যামাইটোসিস এটাকে হচ্ছে যে আমরা মানে ডিরেক্ট সেল ডিভিশন বলতে পারি। এখানে মধ্যবর্তী কোনো পর্যায়ে থাকে না এবং সাধারণত প্রাককেন্দ্রিক যে কোষগুলো থাকে তাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। যেমন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তারপর অ্যামিবা, এদের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। আচ্ছা, তোমরা জানো তাহলে হচ্ছে যে প্রাককেন্দ্রিক কোষের মধ্যে আমরা হচ্ছে যে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে অ্যামিবা, এদের ক্ষেত্রে এরকম আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখতে পাই। আরেকটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন থেকে আমরা জানি এটার আরেকটা নাম হচ্ছে যে যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় কি মানে মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হবে, যেখানে হচ্ছে যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অনুরূপ থাকবে এবং এক্ষেত্রে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইটাই একবার করে বিভাজিত হবে, সেটাকে আমরা বলি মাইটোসিস। তাহলে মাইটোসিসের আরেকটা নাম হচ্ছে সমীকরণিক বিভাজন, তাই না, ইকুয়েশনাল ডিভিশন। তার মানে ক্রোমোজোম সংখ্যা অলওয়েজ কি থাকে, সমান থাকে। তাহলে এখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইটাই কি হয়, একবার বিভাজিত হয়। এই শব্দটাই পরীক্ষায় আসে। আচ্ছা, কয়বার বিভাজিত হয়। আচ্ছা, আর মায়োসিস এটাকে আমরা জানি, তোমরা এটা হচ্ছে হ্রাসমূলক বিভাজন বলা হয়। এবং এখানে কি হয়, এখানে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় কিন্তু ক্রোমোজোম কয়বার হয়, একবার হয়, তোমরা জানো। এটাই হচ্ছে যে একটা
লাইন যেখান থেকে কোশ্চেন আসে। তাহলে এই কোশ্চেন পড়তে পড়তে আমরা যদি বলি কোষ বিভাজন হয়, তাহলে কাদের কাদের কোনো প্রকার কোষ বিভাজন হয় না, এরকম একটা কোশ্চেনও তাহলে আমাদের একটু জানা থাকতে হবে, তাই না? তাহলে কোষ বিভাজন হয় না এমন কারা কারা আছে? কোষ বিভাজন হয় না এরকম কোষের মধ্যে আমরা জানি যে দেওয়া একটা হচ্ছে যে হৃৎপেশি, তারপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে নিউরন, তারপর ঐচ্ছিক যে পেশি আছে, ঐচ্ছিক পেশির পেশি কোষ, পরিণত রক্তকণিকা বা পরিণত আরবিসি, এগুলো সব প্রাণী কোষের ক্ষেত্রে। বোটানিতে উদ্ভিদের ক্ষেত্রে স্থায়ী টিস্যু, তাই না? উদ্ভিদের ক্ষেত্রে স্থায়ী টিস্যু, বিভিন্ন ধরনের স্থায়ী টিস্যু যে আছে। তারপরে আমরা বলতে পারি স্থায়ী টিস্যু, এদের ক্ষেত্রে তাহলে কোনো প্রকার কোষ বিভাজন হয় না। তাহলে এগুলো কোষ বিভাজিত হবে না, বাকি সব কোষ বিভাজন হবে। এখন এই যে কোষ যে বিভাজিত হয়, সেই বিভাজনের মধ্যে আমরা সবার প্রথম পড়াশোনা শুরু করবো মাইটোসিস দিয়ে, তাই না? আচ্ছা, মাইটোসিস পড়ার আগে তাহলে দেখো এই যে অ্যামাইটোসিসে দুইটা কথায় লেখা আছে, এই দুইটা লাইন আমাদের মনে রাখতে হবে। এটা অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। কাদের কাদের হয়? ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, সায়ানোব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের জিনিসপত্র আমরা দেখতে পাই। আচ্ছা, হ্যাঁ, আরবিসির ক্ষেত্রে হ্যাঁ, এক্সট্রা সিলেবাসের পার্টটা হচ্ছে যে এটা এখনো মানে এইটার ব্যাপারে একটু ডিসিশন আসবে, আমরা ওয়েট করতেছি। আসলে তোমাদের পরীক্ষার ডেটটা আগায় দেওয়ার কারণে যেটা হয়েছে, ওভারঅল সিলেবাস এবং ক্লাস শিডিউল তোমরা জানো অনেক কিছু পরিবর্তন করতে হয়েছে, তার কারণে তোমাদের পরীক্ষাগুলো দ্রুত হয়ে যাচ্ছে। তা নাহলে আমাদের আসলে যেই ওয়েতে প্ল্যান ছিল যেভাবে ক্লাসগুলো শেষ করা, সেটা তো আসলে আমরা ঠিক পছন্দ মতো গুছায় আনতে পারি নাই। এক্সট্রা সিলেবাসটুকু তো তোমরা জানো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য লাগে। এছাড়া জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, দু একটা ইউনিভার্সিটিতে মাঝে মাঝে এক্সট্রা সিলেবাস আসে। ঢাকা ভার্সিটি গত বছর একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে উভচর উদ্ভিদ কোনটা, ব্রায়োফাইটা। এই একটা কোশ্চেন ছাড়া ঢাকা ভার্সিটি গত বছরে ভর্তি পরীক্ষায় কোনো এক্সট্রা সিলেবাস থেকে কিন্তু কোশ্চেন আসে নাই। তাহলে আগে মেইন পড়াটা হচ্ছে একটু হয়ে যাবে। হ্যাঁ, মুশফিক ভাই, হ্যাঁ অনেক চাপ হয়ে গেছে। ওকে, তাহলে দেখো অ্যামাইটোসিস থেকে এই দুইটা লাইন পড়লে হবে। আজকে যা বলবো পরীক্ষায় তুমি এই জায়গাটুকুই ফোকাস করবো, অন্য কোনো কিছু পড়ার দরকার নাই। ক্লাসের পর আমরা ক্লাসে শেষ করে ফেলবো। আসো, কোষ চক্র, এটা নিয়ে আমরা অনেকবার পড়ছি, তাই না? এই যে কোষ চক্র নিয়ে যখন কথাবার্তা বলা হয়েছে, তখন হচ্ছে যে আমরা কি আলোচনা করছি বলতো? কোষ চক্রের ক্ষেত্রে কি কি লাগে? তাহলে কোষ চক্র পড়ার সময় আসলে প্রথমে আমরা যেটা বলছি যে কোষ চক্রের দুইটা অংশ থাকে, তোমরা জানো। একটা হচ্ছে যে ইন্টারফেস, আরেকটা হচ্ছে বিভাজন পর্যায়। এই যে ইন্টারফেস যে দশাটুকু ছিল, তোমরা জানো ইন্টারফেসকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? ইন্টারফেসকে আসলে আমরা তিনটা পার্টে ভাগ করছিলাম। কি কি ছিল? প্রথমে ছিল G1, তারপর যেটা সেটা হচ্ছে S, সবশেষে যেটা ছিল সেটা হচ্ছে G2। গ্যাপ 1, S মানে সিনথেসিস, G2 মানে গ্যাপ 2 বা বিরাম 2। আচ্ছা, এই যে ইন্টারফেস আর কোষ বিভাজন পর্যায়, এখান থেকে প্রথম কথা বলা হয়েছে যে কে এই কোষ চক্র আবিষ্কার করছে। যে আবিষ্কার করছে দুইজনের সায়েন্টিস্ট ছিল, তোমরা জানো তাদের নাম হচ্ছে হাওয়ার্ড ও পেল্ক। তারা একটা কথা বলছে যে একটা কোষ যখন বিভাজন হয় তখন তার প্রস্তুতি নিতে হয়, সেই প্রস্তুতি পর্যায়টাকে বলছে তারা ইন্টারফেস। যেখানে বলছে যে মোট সময় যতটুকু ব্যয় হয় তার 90 থেকে 95% সময় সে ইন্টারফেস দশায় পার করে, আর বিভাজন পর্যায়ে যে সে সময় পার করে 5 থেকে 10% টাইম। ওকে, এটা একটা কোশ্চেন যে কতটুকু সময় লাগে। ওকে, 2 নাম্বার হচ্ছে এই যে ইন্টারফেজের একটা কোষ যখন ঠিক করছে সে বিভাজিত হবে, এত বেশি সময় কেন? অনেকটা এরকম যে আমরা ধরো হচ্ছে যে খাবার যখন হচ্ছে যে বাসায় মা খাবার রান্না করে, তখন বাজার করা থেকে শুরু করে রান্না করতে অনেক সময় লাগে। তোমার আমার খাওয়া দাওয়া করতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। সো ঠিক একই রকম ইন্টারফেস দশার ক্ষেত্রে যেমন কি হবে, প্রথমে গ্যাপ 1 পর্যায়। এই গ্যাপ 1 পর্যায়ের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো কি কি ছিল আমরা একটু মনে করি। দেখো, প্রথম কথা যেটা সেটা হচ্ছে এখানে একটা প্রোটিন তৈরি হয় যেটার নাম হচ্ছে সাইক্লিন। ওকে, একটা শব্দ মনে রাখতে হবে যে এখানে সাইক্লিন তৈরি হয়। এই সাইক্লিন কি করে, পরবর্তীতে সে সাইক্লিন এবং আরেকটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই সাইক্লিন এবং সিডিকে একজন আরেকজনের সাথে সংযুক্তি লাভ করে। হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে ফসফোরাইলেশন করে এবং কোষ বিভাজনের যে ধাপটা, এই পর্যায়টাকে সে আস্তে আস্তে অগ্রসর করতে সহায়তা করে। তাহলে সাইক্লিন এবং সিডিকে এই দুইটা থাকে এবং হচ্ছে যে ফসফোরাইলেশন হয়, ফসফোরাইলেশন হবে।
আর কি কি ঘটনা ঘটে এখানে আমরা একটু মনে করার চেষ্টা করি। গ্যাপ 1 ফেজে কতটুকু সময় লাগে তোমরা জানো, এটা হচ্ছে 30 থেকে 40% সময় লাগে গ্যাপ 1 পর্যায়ে। এই সময় সে আসলে কি কাজ করে? এই সাইক্লিন সিডিকে যৌগ তৈরি হওয়ার পাশাপাশি তোমরা জানো এখানে মেইন কাজ এস পর্যায়ে আমরা ডিএনএ তৈরি করি। এখন ডিএনএ রেপ্লিকেশন করার আগে তাকে যেমন হচ্ছে যে বাজার করা দরকার, আমাদের হচ্ছে খাবার রান্না করার আগে ঠিক একই রকম তাহলে অনেক কিছু তৈরি করতে হবে। তাহলে নিউক্লিক অ্যাসিড থেকে শুরু করে আরএনএ, প্রোটিন যা যা তৈরি করা দরকার এই পর্যায়ে আসার জন্য তার সবকিছু সে কিন্তু এই গ্যাপ 1 পর্যায়ে তৈরি করার ব্যবস্থা করে। এখন এই গ্যাপ 1 পর্যায়ের আর কি কি বৈশিষ্ট্য থাকে? আরেকটা যেটা বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনো কোষ যদি ঠিক করে যে সে কোষ বিভাজিত হবে না, তাইলে সে গ্যাপ 1 পর্যায়ে সারা জীবন বসে থাকবে ঘাপটি মেরে, আর কোনো কাজ টাজ করবে না। আর যদি চিন্তা করে যে না কোষ বিভাজন করা দরকার, তাহলে গ্যাপ 1 ফেজ থেকে পরবর্তী এস ফেজে অগ্রসর হবে। এই যে একটা কোষ বিভাজিত হচ্ছে, সাইক্লিন নামক প্রোটিনটা তৈরি হচ্ছে, এই প্রোটিনগুলোকে বলা হয়েছে উদ্দীপনা দেয়া, অর্থাৎ উদ্দীপক। তাহলে কোষ চক্রে বা কোষ বিভাজনে কিছু উদ্দীপক থাকে। এই উদ্দীপকগুলো হইতে পারে কিরকম? বাহ্যিক অথবা অভ্যন্তরীণ, দেহের মধ্যেই, কিন্তু কোষের ভিতরে অথবা বাইরে। তাহলে একটা কোষ যদি চিন্তা করে এরকম, সেই কোষের ভিতরে কিছু পদার্থ থাকবে যে কোষকে গুতাগুতি করবে যে তাড়াতাড়ি বিভাজন করো। এই যেটা কোষের ভিতরে থাকবে, কোষকে ভিতর থেকে উদ্দীপনা দিবে, এটাকে বলবো অভ্যন্তরীণ উদ্দীপক। এইটার মধ্যে আছে সাইক্লিন। আরেকটা হচ্ছে কোষটা আমার শরীরের ভিতরে, তাহলে শরীরের ভিতরে কিছু উপাদান থাকবে যারা এই কোষকে সারাদিন গুতাগুতি করবে, তারা শরীরের ভিতরে থাকে কিন্তু কোষের বাইরে। এই ধরনের উদ্দীপককে বলবো আমরা বাহ্যিক উদ্দীপক। এগুলোর মধ্যে কে কে আছে? গ্রোথ হরমোন বা গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন। তাহলে গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন এগুলো বাইরে থেকে উদ্দীপনা দেয়, কোষকে গুতাগুতি করে যে বসে আছিস কেন, যা কোষ বিভাজন কর। তাহলে এই ধরনের কিছু উদ্দীপক থাকতে পারে, একটা হচ্ছে সাইক্লিন আর একটা হচ্ছে হরমোন, গ্রোথ ফ্যাক্টর। এই সবগুলোকে আমরা হচ্ছে উদ্দীপক বলতে পারি। তাহলে ভিতর দিক থেকে যে গুতাগুতি করে তার নাম সাইক্লিন। ওকে, নেক্সট যেটা পর্যায় সেটার নাম হচ্ছে এস পর্যায়। তোমরা জানো এস পর্যায়ে সময় লাগে কত পার্সেন্ট? 30 থেকে 50% সময় লাগবে। এবং এইখানে যেটা হয় সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশন হয় অর্থাৎ সিনথেসিস হয়, ডিএনএ রেপ্লিকেশন করার মাধ্যমে, অর্থাৎ ডিএনএ তৈরি করবে। আরেকটা যেটা তৈরি করবে সেটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। আরেকটা যেটা সেটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। এই দুটো শব্দ মনে রাখবা যে এই পর্যায়ে এই দুটা তৈরি হওয়ার ব্যবস্থা করে। আর সবার শেষ যেটা পর্যায়ে সেটা হচ্ছে গ্যাপ 2, বিরাম 2। এই সময় কতটুকু টাইম লাগে তোমরা জানো, এটা 10 to 20% সময় লাগবে। এবং এই সময় কি তৈরি হবে? এই সময় যেটা তৈরি হবে সেটার নাম আমরা জানি, সেটা হচ্ছে মাইক্রোটিবিউলস যেটা আছে, মাইক্রোটিবিউল। এই মাইক্রোটিবিউলের একটা কাজ হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি করা। তাহলে স্পিন্ডল যন্ত্র তৈরি করবে, স্পিন্ডল যন্ত্র তৈরি করা হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। স্পিন্ডল যন্ত্র তৈরি করবে মাইক্রোটিবিউলসের মাধ্যমে, এই কাজ। এছাড়া এরপরে এই যে ডিএনএ রেপ্লিকেশন ছাড়াও একটা কোষ বিভাজন করতে হলে তো আরো অনেক অনেক উপাদান লাগে। এই সব উপাদান বাকি যেগুলো তৈরি হয় না তার সবকিছু আসলে গ্যাপ 2 পর্যায়ে তৈরি করার ব্যবস্থা করে। যখন এই সব কিছু প্রিপারেশন করা শেষ, তখন সে আস্তে আস্তে করে কোষ বিভাজন পর্যায়ে প্রবেশ করার ব্যবস্থা করে। আচ্ছা, এখন এই জায়গাতে কয়েকটা, আমরা একটু আগে একটা বলছি যেখানে একটা রেগুলেটর প্রোটিনের নাম বলছিলাম, সেটার নাম কি ছিল? সাইক্লিন। ওকে, তাহলে সাইক্লিন এখানে কিভাবে ভূমিকা পালন করে? চলো তাহলে হচ্ছে সাইক্লিনের ভূমিকাটা একটু পড়ে আসি। এই যে সাইক্লিন নামক একটা প্রোটিন বলছি, এই সাইক্লিনের কয়টা প্রকার পাওয়া গেছে তোমরা জানো? সাইক্লিনের কয়টা পাইপ পাইছিলাম আমরা? 4 প্রকারের পাওয়া গেছে সাইক্লিন। এটা আমরা কি কি পাইছিলাম? এটা হচ্ছে সাইক্লিনের ক্ষেত্রে আমরা পাইছি ডি, ই, এ, বি, এই 4টা পাইছি। আচ্ছা, ডি, ই, এ, বি এর মধ্যে তাহলে আমরা সাইক্লিন ডি এর কাজ কি? সহজ কথা দেখো, এই যে G1 থেকে S এবং S থেকে G2 এই জায়গাটুকুতে সাইক্লিন ডি ভূমিকা পালন করে। অর্থাৎ এখান থেকে এখানে নিয়ে যাবে, এখান থেকে পরের স্টেপে নিয়ে যাবে, এই জায়গাতে ভূমিকা পালন করে কে? সাইক্লিন ডি। আচ্ছা, এরপরে হচ্ছে সাইক্লিন ই। ই হচ্ছে যে প্রিপারেশনে সহায়তা করে। আমরা এভাবে তাহলে মনে রাখতে পারি যেটা, সেটা হচ্ছে ই প্রিপারেশন। প্রিপারেশনের মধ্যে বড় একটা ই আছে, প্রিপেয়ার, প্রস্তুতি। তাহলে সাইক্লিন ই এর কাজ হচ্ছে প্রস্তুতি নিতে সহায়তা করে। ই প্রস্তুতি নিতে সহায়তা করে। আরেকটা থাকে সাইক্লিন এ, এর কাজ কি? এই যে এস ফেজে যে ডিএনএ রেপ্লিকেশনটুকু হবে সেটাকে সে
অ্যাক্টিভেট এবং অ্যাক্সিলারেট করবে, এ দিয়ে দুইটা শব্দ মনে রাখলে সহজ। অ্যাক্টিভেট মানে সক্রিয় করে, আরেকটা হচ্ছে অ্যাক্সিলারেট করে মানে ত্বরান্বিত করে। তাহলে এই যে পর্যায়টুকু আছে ডিএনএ রেপ্লিকেশন, এইটাকে ত্বরান্বিত এবং কি সক্রিয় করতে সহায়তা করে সাইক্লিন এ। বাকি যেটা থাকে সেটা হচ্ছে সাইক্লিন বি। এই যে মাইক্রোটিবিউল বা স্পিন্ডেল যন্ত্র তৈরি করা থেকে শুরু করে বাকি যা কিছু আছে, স্পিন্ডেল যন্ত্র তৈরি করতে এই পর্যায়ে যে এই যে সাইক্লিন বি এর ভূমিকা আছে, সাইক্লিন বি এই জায়গাতে ভূমিকা পালন করে। এই যে প্রত্যেকটা চারটা সাইক্লিনের কাজ আমরা দেখে নিলাম। এখন এই যে কোষ চক্র যেটা হয়, এই কোষ চক্র নিয়ন্ত্রণ করার জন্য আরেকটা জিন দায়ী, সেটার নাম হচ্ছে P53। সেটার নাম কি? P53, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাকে কন্ট্রোল করতেছে P53 একটা জিন। এই P53 জিন কি করে? কোষ চক্র হবে কি হবে না এটা ঠিক করে। তাহলে P53 জিন বেশিরভাগ সময় যেটা করে সেটা হচ্ছে কোষ বিভাজনকে বন্ধ করে রাখে। যদি কোনো কারণে এই P53 জিনটা ঠিকমতো তৈরি না হয় বা এটার গঠন পরিবর্তন হয়ে যায়, ঝামেলা তৈরি হয়, ডিফেক্ট হয়ে যায়, তখন ও এই কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করতে পারে না। ফলাফল কোষ চক্র বা কোষ বিভাজন নিজের ইচ্ছা মতো হইতেই থাকে, বন্ধ রাখতে পারে না। এবং এরকম একটানা যখন কোষ বিভাজন হইতে থাকে অর্থাৎ অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়, তখন সেটাকে কি বলা হয়? টিউমার বা ক্যান্সার বলা হয়। তাহলে P53 জিন এই পুরো কোষ চক্রে খুব গুরুত্বপূর্ণ আরেকটা ভূমিকা পালন করে। এই শব্দগুলা কিন্তু আমাদের সবগুলা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে এতগুলা কাজ করছে, এর বাইরে আরেকটা কাজ দরকার, আরেকটা ওয়ার্ড, সেটা হচ্ছে এস ফেজ থেকে যখন G2 ফেজে যাবে, একটা কোষ এই পর্যায় থেকে এই পর্যায়ে প্রবেশ করবে, তখন আরেকটা ফ্যাক্টর দায়ী। সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তাহলে আরেকটা ফ্যাক্টরের নাম আমরা শিখলাম, সেটার নাম হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই যে এই জায়গাটুকুতে এস থেকে G2 তে যাবে কিনা, এস থেকে G2 তে যাবে কিনা এটার জন্য ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, অর্থাৎ ম্যাচিওর হবে কিনা এটার জন্য একটা ফ্যাক্টর দায়ী। এই ফ্যাক্টরটা কি করে? এস থেকে G2 তে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফ্যাক্টরটা অবশ্যই দরকার হবে। তাহলে এতগুলো কাজ করার পরে ইন্টারফেস থেকে এরপরে সে কি করে? বিভাজন পর্যায়ে চলে আসে। যখনই কোষ বিভাজন হওয়া দরকার, তখন এইখানে দুইটা ঘটনা ঘটে, তোমরা জানো। এখানে দুইজনের বিভাজন হয়, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হয়, আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি নামে ডাকছি? এটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস। কোন বিজ্ঞানী এই কথাটা বলছে? স্লাইখার। যে বিজ্ঞানী বলছে তার নাম ছিল স্লাইখার। আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, এটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। এই যে ক্যারিওকাইনেসিস, এই ক্যারিওকাইনেসিসের কয়টা ধাপ ছিল তোমরা জানো? এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? 5টা। একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, সরি, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে এই ছিল আসলে আমাদের কোষ চক্রের মূল কথাবার্তা, যেটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা কোষ চক্র যখন পড়তেছিলাম, আমরা এই কথাগুলোই বলছি যে কতটুকু সময় 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয়, আর 90 থেকে 95 টাইম ইন্টারফেজে। গ্যাপ 1 30 থেকে 40% সময় সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়, সিডিকে এর সাথে যুক্ত হয়ে এই গতিকে ত্বরান্বিত করে, সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এরপরে এস ফেজ 30 থেকে 50% প্রধান কাজ ডিএনএ সূত্রের অনুলিপন, এর পাশাপাশি কি হয়? হিস্টোন প্রোটিন তৈরি হয়। এস ফেজের পরে যেটা, সেটা হচ্ছে গ্যাপ 2। এই সময় দেখো মাইক্রোটিবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষ করে, যেটা বলতেছিলাম মাইক্রোটিবিউল। এছাড়া এখানে কি করে? এটিপি তৈরি করার ব্যবস্থা হয়। আরেকটা যেটা গ্যাপ 2 থেকে পরবর্তী ফেজে প্রবেশ করতে হলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর লাগে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর লাগবে। এই পার্টটুকু হচ্ছে আমাদের কি করতে হবে? একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো তাহলে হচ্ছে যে, আচ্ছা, ও আমি এটা এই জায়গায় লিখছি কেন? সরি, এটা এই জায়গায় হবে, আসলে অ্যারোটা এই জায়গায় চলে যাবে, এই যে এইখানে আর কি, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এইখানে হবে। সরি, এটাকে এখানে লিখে ফেলছি, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এটা এই জায়গায় না।
এই G2 থেকে যখন পরবর্তী যাবে। আচ্ছা, সব কোষ কি বিভাজিত সারা জীবনই হয়? সব কোষ তো আসলে সারা জীবন বিভাজিত হয় না। এই জায়গায় তো একটা কথা থাকে। সেই কথাটুকু কিরকম জানো? ধরো তোমরা জানো লিভার ট্রান্সপ্লান্ট করতে গেলে কি করতে হয়? যে একজনের লিভারে একটা খণ্ড আরেকজনের শরীরে দান করা হয়। তো দান করার সময় কি আসলে হচ্ছে গিয়ে তাহলে তোমার শরীরে লিভারে একটা অংশ তুমি দিয়ে দিচ্ছ, তোমার ক্ষতি হবে না? না, এই যে অংশটুকু তুমি দিয়ে দিলে একটা শূন্যস্থান তৈরি হলো, তখন যকৃতের কোষ নতুন করে বিভাজন তৈরি করতে পারবে। এই কোষগুলোর বিভাজন ক্ষমতা আছে, বাট সারা জীবন বিভাজিত হয় না। একটা নির্দিষ্ট সময় পরে সে চুক্তি করে বসে থাকে। আবার ছোট একটা খণ্ড আরেকজনের লিভারের মধ্যে, শরীরের মধ্যে তুমি স্থাপন করে দাও, তারপর সেটা একা একা রিজেনারেট করা শুরু করে পুরো একটা আস্ত লিভারের ব্যবস্থা করবে। তাহলে কিছু কিছু কোষ কি করে, এই যে এরকম একটা পর্যায়ে যে ঘাপটি মেরে বসে থাকে। আরো ডিটেলস আছে, সেটাকে গ্যাপ জিরো ফেজ বলে আসলে। তারপর আমরা জাস্ট মনে রাখার জন্য যে এরকম কিছু কিছু কোষ সারা জীবন হচ্ছে যে বিভাজিত না হয়ে ওই জায়গার মধ্যে বসে থাকতে পারে। আচ্ছা, এখান থেকে আমাদের এই গ্যাপ টু ফেজের সময় হচ্ছে 10 to 20%, এটা আর ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। দেখো, সেন্ট্রোজোম মাইক্রোটিবিউল তৈরির সূচনা করে, আর এটা লাইন দেয়া আছে, এটা কখনো পরীক্ষায় আসে নাই, একটু জাস্ট দেখে রাখতে পারো তোমরা। নিয়ন্ত্রক, এখান থেকে একটা প্রশ্ন আসছে। দেখো, কোষচক্রে 4 প্রকারের সাইক্লিন থাকে, আমরা বলছি এটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে উদ্দীপনা দান করে কি, দেখো অভ্যন্তরীণ উদ্দীপনা যেটা বলছিলাম সাইক্লিন সিডিকে যৌগ, আর বাহ্যিক উদ্দীপনা দেওয়ার ব্যবস্থা করে হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর, এটা লাগবে। আচ্ছা, প্রত্যেকটা নাম দেয়া আছে, সাইক্লিন ডি, ই, এ এবং বি এর কাজ, এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি। এই কাজটা এটা কি হইতে পারে, রিটেনে একটা কোশ্চেন হিসেবে দিতে পারে যে সাইক্লিন কি প্রকারভেদ অথবা কাজ, দু একটা দিয়ে দিতে পারে। আচ্ছা, এর মধ্যে এটা কিন্তু পরীক্ষায় আসছে, এর কাজ পরীক্ষায় আসছে। আর এই অভ্যন্তরীণ উদ্দীপকের পরীক্ষা, এটাও পরীক্ষা সম্ভবত চলে আসছে একবার। আচ্ছা, আজকের দিনের জন্য আমাদের একটা ফার্স্ট আমরা কুইজ লঞ্চ করার ব্যবস্থা করি। চলো, একটা হচ্ছে যে আমরা কুইজ লঞ্চ করি। নিচের কোনটা কোষ চক্রের অভ্যন্তরীণ উদ্দীপক? কোষ চক্রের অভ্যন্তরীণ উদ্দীপক কোনটা? দেখো, তাহলে খুব সহজ একটা কোশ্চেন, তাই না? অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে সাইক্লিন সিডিকে যৌগ, আর বাহ্যিক উদ্দীপক যেগুলো আছে এর মধ্যে হচ্ছে যে গ্রোথ ফ্যাক্টর, হরমোন, এরা বাহ্যিক হিসেবে কাজ করবে, তাই তো? আচ্ছা, তাহলে এই পার্টটুকু তো আমরা হচ্ছে যে মোটামুটি পড়ে ফেলছি। তারপরে একটা কোশ্চেন চলে আসছে, আগেরটা কোশ্চেনে দেখি আমরা আব্দুর রহমান, সাব্বির, শারমিন, তরি, সিফাত, অভি, অভ্র, ফাহিম, মন্দিরা, তাজরিয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে বলো আমাকে। হ্যাঁ, আজমাইন পারবা। ওকে, ভেরি গুড। সাবরিন, সাদিয়া, তাজরিয়া, মিম, অভি, ইফাজ, সানজিদা, শিফাত, ইভা, সিয়াম সবাই কারেক্ট অ্যান্সার করছে। আচ্ছা, ভেরি গুড। সবাই যারা যারা সি অ্যান্সার করছো সবাই কারেক্ট, তাই তো? তাহলে 5 থেকে 10% সময় লাগবে, আমরা এটা জানি। এটা খুবই সহজ একটা কোশ্চেন। হ্যাঁ, বাঁধন অনেকগুলো অ্যান্সার করছে। হ্যাঁ, 5 থেকে 10। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসছে, অনেক কোশ্চেন। চলো, মাইটোসিস কোষ বিভাজনের ডিএনএ রেপ্লিকেশন হয় কোন দশায়? ডিএনএ রেপ্লিকেশন কি হবে? হ্যাঁ, আমার স্ক্রিনের টাইম ভুল, ওই বলছে আমার স্ক্রিনের টাইম ভুল, আমার স্ক্রিনে একটু টাইম ভুল আছে। মাইটোসিসে এটা ডিএনএ রেপ্লিকেশন হয় কোন দশায়? সবাই কারেক্ট অ্যান্সার করছে যে ভাইয়া সি এস ফেজ। 100 জন অ্যান্সার করছে, সবাই কারেক্ট অ্যান্সারই করছে যে হ্যাঁ, এটা তো খুবই সহজ একটা কোশ্চেন। দেখো, এটা 2বার ভর্তি পরীক্ষায় চলে আসছে। আচ্ছা, নেক্সট, কোনটা ডিএনএ প্রতিলিপনের সক্রিয় এবং ত্বরান্বিত করে? এটার অ্যান্সার বলো। হ্যাঁ, বাঁধন ঠিক আছে। পরেরটা অভি, মুন্না, মাওয়া, খুশি, নুসরাত, ফাহিম, জারিফ অনেক অ্যান্সার করছে যে সাইক্লিন এ, তাই না? অ্যাক্সিলারেট অ্যান্ড অ্যাক্টিভেট, এ দিয়ে অ্যাক্সিলারেট এবং অ্যাক্টিভেট, যারা যারা কারেক্ট অ্যান্সার করছো সবাই ট্রু, এ যারা যারা দিছো। ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেনে চলে যায়, আসো। আচ্ছা, নেক্সট আর কোশ্চেন নাই। আচ্ছা, অনেক মানুষ অ্যান্সার করছে, সুস্মিতা, আন্তলনা, জহুরা সহ অনেক অনেক মানুষ, সুমাইয়া, সবাই কারেক্ট অ্যান্সার করছে। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন জীবন অনেকবার পড়ছো, ইম্পর্টেন্ট লাইন কি কি লাগবে দেখো ভার্সিটির জন্য, যে কোনো পরীক্ষাতে। ফার্স্ট কথা আমরা বলছি ওয়াল্টার ফ্লেমিং, উনি মাইটোসিস নামকরণ করছে, এটা অবশ্যই লাগবে 1 নাম্বার। 2 নাম্বার, এই যে স্লাইখার, উনি নিউক্লিয়াসের বিভাজন দেখতে পান এবং নাম দিয়েছিলেন ক্যারিওকাইনেসিস, এটা আমরা বলে ফেলছি। আচ্ছা,
নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমকে সাইটোকাইনেসিস। আমরা বলি ক্যারিওকাইনেসিসের ধাপ কয়টা, পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল ক্যারিওকাইনেসিসের ধাপ কয়টা বা ক্যারিওকাইনেসিস কয় ধাপে বিভক্ত, তাহলে 5টা, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আচ্ছা, এরপরে আমরা জাস্ট পুরাতন পড়া একবার রিক্যাপিচুলেট করব। দেখো পরীক্ষায় তো সাধারণত এরকম তোমাকে চিত্র আঁকতে বলবে না, তোমাকে যেটা বলবে সেটা হচ্ছে যে সর্বোচ্চ বলতে পারে যে 2টা বৈশিষ্ট্য লেখো, 2টা বা 3টা শনাক্তকারী বৈশিষ্ট্যের কথা লেখো, একটা ছবি দিয়ে বলতে পারি এটাকে আইডেন্টিফাই করো। আরেকটা যেটা হইতে পারে সেটা হচ্ছে যে এমসিকিউতে যে কোনো একটা শব্দ দেওয়া থাকবে, দিয়ে বলবে এটা কোন চক্রের পার্ট, কিসের পার্ট, সেটা আলোচনা করতে। এখন তাহলে হচ্ছে যে আমাদের কি কি শিখতে হবে বলো। প্রথম কথা প্রোফেজ। প্রোফেজ ধাপে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলা কি কি, আমরা হচ্ছে যে একটা একটা করে মনে করার চেষ্টা করি। সেটা হচ্ছে এখানে জল বিয়োজন হয়, তাই না, এরা পানি ত্যাগ করবে। যখনই জল বিয়োজন হবে তখন ক্রোমোজোম গুলা খাটো এবং মোটা হওয়া শুরু করবে। তাহলে খাটো ও মোটা হওয়া শুরু করে। আচ্ছা, তারপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে এই যে আমরা দেখতেছি যে তোমরা জানো ক্রোমোজোমগুলো অনেক প্যাঁচানো অবস্থায় থাকে, এই প্যাঁচানো অবস্থা থেকে আস্তে আস্তে জল বিয়োজন করার কারণে যখন খাটো এবং মোটা হওয়া শুরু হয় তখন সেন্ট্রোমিয়ারের পাশে 2টা সুতার মতো অংশ দেখা যায়, 2টা প্রত্যেকটার নাম আলাদা করে আমরা বলি ক্রোমাটিড। তাহলে 2টা ক্রোমাটিড দেখা যায়, এইটা আরেকটা কথা যে ক্রোমাটিড দেখা যাবে, ক্রোমাটিড দেখা যাবে এখানে কয়টা করে, 2টা করে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ লাইন যেটা পরীক্ষায় আসছে সেটা হচ্ছে এই পর্যায়ে যে এই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হওয়া শুরু হয়। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি শুরু হয়। বিলুপ্তি শুরু হয়, এই শুরু শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এই 4টা ওয়ার্ডের বাইরে আর অন্য কোনো কিছু আমার খুব বেশি মনে রাখার দরকার নাই। জল বিয়োজন হবে, খাটো এবং মোটা হওয়া শুরু হবে, ক্রোমাটিড দেখা যাবে 2টা, আর নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হওয়া শুরু হয়। এই ঘটনা হওয়ার পরে এবং আরেকটা যেটা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায়, তাই না, তাহলে এটা সব থেকে দীর্ঘস্থায়ী মানে সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায় হিসেবে গণ্য হয়, তাই না, দীর্ঘস্থায়ী হয়। আচ্ছা, তারপরের ধাপের নাম হচ্ছে প্রোমেটাফেজ, যেটা হচ্ছে যে স্বল্পস্থায়ী বা ক্ষণস্থায়ী একটা পর্যায়। আমরা বলতে পারি এটা একটা ক্ষণস্থায়ী পর্যায়। আচ্ছা, এখানে এটা ক্ষণস্থায়ী, আগেটা যদি দীর্ঘস্থায়ী হয় এটা ক্ষণস্থায়ী। আচ্ছা, এরপরে এখানে আর কি কি বৈশিষ্ট্য দেখা যায় তোমরা জানো, এই যে এরকম অনেকগুলো সুতার মতো অংশ দেখা যায় যেগুলোকে আমরা বলছি স্পিন্ডেল যন্ত্র বা স্পিন্ডেল তন্তু। তাহলে আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে স্পিন্ডেল তন্তু বা স্পিন্ডেল যন্ত্র সৃষ্টি হবে। স্পিন্ডেল তন্তু সৃষ্টি শুরু হয় আসলে এই ধাপে, কিন্তু আমরা বলবো স্পিন্ডেল যন্ত্র দেখা যায় এই পর্যায়ে, যে এটা মনে রাখতে হবে। এই স্পিন্ডেল তন্তু বা স্পিন্ডেল যন্ত্র যখন তৈরি হয়, স্পিন্ডেল তন্তুগুলা কেউ কেউ সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে, কেউ কেউ থাকে না। যেগুলো যুক্ত থাকে সেগুলোকে আমরা বলি আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। আকর্ষণ তন্তু তার মানে কি এটা সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। এটা সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে, আকর্ষণ তন্তু দেখা যাবে। যেহেতু সেন্ট্রোমিয়ারের সাথে স্পিন্ডেল তন্তু বা স্পিন্ডেল যন্ত্র সংযুক্ত থাকে, তাহলে এরা এদেরকে টানাটানি করবে। টানাটানি করার ফলাফল যেটা সেটা হচ্ছে এদের দেখে নাচানাচি মনে হবে, তাহলে ক্রোমোজোম এর নৃত্য দেখা যাবে, তাই না, ক্রোমোজোমগুলো নাচানাচি দেখা যাবে, অর্থাৎ ক্রোমোজোমের নৃত্য দেখা যাবে। আরেকটা ওয়ার্ড মনে রাখবো, তাহলে ক্রোমোজোমের নৃত্য দেখা যায়। এবং যেটা আরেকটা পরীক্ষায় কোশ্চেন এখান থেকে লাইন চলে আসে সেটা কি, সেটা হচ্ছে এই অবস্থায় একটু আগে শিখছো নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি শুরু হয়। এখানে যে আমরা বলবো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়। ছবিতেই দেখতে পাচ্ছ এখানে কোনো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন নাই, ও মেমব্রেন বিলুপ্ত, অর্থাৎ পুরোপুরি বিলুপ্ত যখন বলবে তখন এই কথাটা মনে রাখলেই সব থেকে ভালো, এর বাইরে আর অন্য কোনো ওয়ার্ড আমাদের জানার দরকার নেই। মেটাফেজ, মেটাফেজ পর্যায়ে যখন হচ্ছে যে প্রশ্ন দেয় তখন দেখো এই যে ক্রোমোজোমগুলো এখানে যেরকম পাতলা দেখাচ্ছিল এখানে যে অনেক মোটা দেখাচ্ছে, খুব সুস্পষ্ট দেখাচ্ছে। তাহলে প্রথম কথা ওরা সবগুলা ক্রোমোজোম যেগুলো ছিল সব মাঝ বরাবর চলে আসছে, এই যে মাঝ বরাবর বিষুবীয় অঞ্চলে চলে আসছে। তাহলে বিষুবীয় অঞ্চলে চলে আসাকে আমরা বলতেছি মেটাকাইনেসিস। তাহলে এখানে প্রথম যে ঘটনা ঘটবে সেটাকে আমরা বলবো মেটাকাইনেসিস।
এই একটা শব্দ মনে রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে বিষুবীয় অঞ্চল এদেরকে দেখা যাবে, এটা আরেকটা পার্ট। মেটাকাইনেসিস হবে, বিষুবীয় অঞ্চলে দেখা যাবে। তারপরে কি হবে, আরেকটা পরীক্ষায় লাইন দেয় ক্রোমোজোমগুলা সর্বাধিক খাটো ও মোটা দেখা যায়, সর্বাধিক খাটো ও মোটা দেখা যাবে, সর্বাধিক খাটো এবং মোটা দেখা যাবে। এইটা হচ্ছে যে এই লাইনের আরেকটা কোশ্চেন পরীক্ষায় দেয়, সর্বাধিক খাটো মোটা কোন পর্যায়ে দেখা যাবে। এরপরে আরেকটা যেটা দেয়, এই যে খাটো মোটা হওয়ার যে প্রক্রিয়া, যেইভাবে সে খাটো এবং মোটা হয় সেই প্রসেসটা সুপার কয়েলিং প্রসেসের মাধ্যমে সে কনডেনসেশন হয়। তাহলে আর দুইটা শব্দ আমরা মনে রাখবো, একটা হচ্ছে সুপার কয়েলিং, আরেকটা হচ্ছে কনডেনসেশন। কনডেনসেশন, এই দুইটা শব্দ আমরা মনে রাখবো। তাহলে পরীক্ষায় যদি কখনো দেখো সুপার কয়েলিং, কনডেনসেশন, সর্বাধিক খাটো মোটা, বিষুবীয় অঞ্চল ইংরেজিতে বলে ইকুয়েটর রিজন, মাঝখানে চলে আসে এটাকে বলে মেটাকাইনেসিস, এগুলো যা শব্দ দিবে তোমার অ্যান্সার হবে, উত্তর হচ্ছে মেটাফেজ। লাস্ট বাট নট দ্য লিস্ট, আরেকটা ঘটনা ঘটবে এখানে, সেটাও একটু মনে রাখা দরকার। সেটা হচ্ছে এই ধাপের লাস্টে যে সেন্ট্রোমিয়ার বিভাজন হয়। তাহলে এক একটা সেন্ট্রোমিয়ার দুইটা সৃষ্টি হবে, সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়। পরীক্ষায় কোশ্চেন দেয় যে সেন্ট্রোমিয়ারের বিভাজন কোন পর্যায়ে দেখা যায়, উত্তর হচ্ছে মেটাফেজ। তাহলে মেটাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ার যখন বিভাজিত হয়ে যায়, তার ফলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে স্পিন্ডল তন্তু দুই পাশ থেকে তোকে টান দিচ্ছে। যেই সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়ে গেল, এরপর আর ওর কোনো বাধা নাই, তাহলে ও নিজের মতো যেখানে খুশি সেখানে যাওয়ার স্বাধীনতা লাভ করবে। ফলাফল হচ্ছে স্বাধীনতা লাভ করার কারণে তারা দুই পাশেই হচ্ছে মেরুমুখী চলন শুরু করবে। তাহলে এর পরের যে ধাপ, এখানে প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে মেরুমুখী চলন হবে, মেরুমুখী চলন, মেরুর দিকে তারা যাতায়াত শুরু করবে। এই যে মেরুমুখী চলন হয়, সেখানে তোমরা জানো, দেখো সেন্ট্রোমিয়ার সামনে আছে, আর কি ক্রোমাটিডের যে ক্রোমোজোমের যে বাহু দুইটা আছে, বাহু দুইটা পিছনে থাকবে। এই অবস্থার কারণে এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে এখানে VLJI এই চারটা আকৃতি ধারণ করে। এই নামগুলো মনে রাখতে হবে। ভি মানে কি, আসলে সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকার কারণে তোমরা জানো এটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক, এটাকে বলে সাব মেটাসেন্ট্রিক, এটাকে বলবো অ্যাক্রোসেন্ট্রিক, আর লাস্টে যেটা এটাকে বলবো টেল বা লেজে থাকে টেলোসেন্ট্রিক। তাহলে নাম চারটা মনে রাখতে হবে। VLJI এই জায়গাটুকু থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। VLJI মানে কোন জায়গায় অবস্থানের উপর ভিত্তি করে কি নাম রাখা হয়, মাঝখানে থাকলে কি বলবো, অথবা এল শেপ থাকলে তাকে কি বলা হবে, এই অংশটুকু মনে রাখতে হবে। সবার লাস্টে যে টেলোফেজ, তোমরা জানো টেলোফেজে কি ঘটনা ঘটে, প্রোফেজে যা যা ঘটনা ঘটছে টেলোফেজে ঠিক তার উল্টাটা ঘটবে। উল্টা মানে ওখানে বলছিলাম জল বিয়োজন করবে, এখানে জল যোজন করবে। তাহলে খুব সহজ কথা, যা যা উল্টা কাজ ঘটবে, তাহলে এখানে জল যোজন করবে। আগেরটাই বলছিলাম ক্রোমোজোম খাটো এবং মোটা হয়, এবার ঠিক তার উল্টা বলে দাও। তাহলে ক্রোমোজোমগুলো এখানে কি হবে, খাটোর জায়গায় আমরা বলবো কি লম্বা হবে, মোটার জায়গায় বলবো সরু হবে, সরু এবং মোটা হবে ক্রোমোজোমগুলা। সরু মোটা হয়ে সে আগের মতো প্যাঁচায় প্যাঁচায় চলে যাবে, এবং একই সাথে কি হবে, এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটবে। তাহলে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন এই দুইটার আবির্ভাব ঘটবে। এই যে পাঁচটা স্টেপ, এই পাঁচটা স্টেপে যেই ওয়ার্ডগুলো বললাম এগুলাই পরীক্ষায় আসছে, এর বাইরে অন্য কোনো ওয়ার্ড থেকে কোশ্চেন সাধারণত আসে না। ওকে, তাহলে এই যে প্রক্রিয়াটুকু, এই প্রক্রিয়াতে দেখো ক্রোমোজোম বিভাজিত হইল না, এই যে ক্রোমোজোম বিভাজিত হয়ে দেখো দুই পাশে যাওয়া শুরু করছে, আর পুরো প্রক্রিয়াটি কিন্তু কোন জায়গায় হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে। তাহলে এটা তো একটা ক্যারিওকাইনেসিস, পাঁচটা মিলে ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়ার কয়বার বিভাজিত হইলো, একবার। আরেকটা, এই যে সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়ে এইখানে কি করলো, ক্রোমোজোম তৈরি হয়েছে। তাহলে ক্রোমোজোমের বিভাজন কয়বার হয়েছে, একবার। এই জন্য মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজন একবার, ক্রোমোজোমের বিভাজন একবার। যেহেতু ক্রোমোজোম বিভাজিত হইলো, তাহলে নতুন যে কোষটা তৈরি হবে, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সবসময় কি থাকে, সমান থাকে। এই যে ঘটনাগুলো, এগুলোকে বলে ক্যারিওকাইনেসিস। এরপরে কোষ কোথায় চলে যাবে, সাইটোকাইনেসিস হবে, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হবে। সাইটোপ্লাজমের বিভাজন হওয়ার পরে তারপরে কোষ বিভাজন সম্পন্ন হবে। আচ্ছা, তাহলে দেখো মাইটোসিসের যে পর্যায়গুলো নিয়ে তোমাদেরকে বললাম, এই প্রোফেজের বাংলা শব্দ হচ্ছে আদ্য পর্যায়, এটা মনে রাখবা। এটা বলছিলাম সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায়, জল বিয়োজন ঘটবে।
ক্রোমোজোম খাটো মোটা হয় আমরা বলছি। এখানে দেখো দুইটা সূত্রকে নাম বলছিলাম ক্রোমাটিড, এটা মনে রাখবো। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে বা শুরু হয়। স্পিন্ডেল তন্তু সবকিছুর সূচনা এখানে। প্রাণী কোষের ক্ষেত্রে দেখো সেন্ট্রিওল থেকে স্পিন্ডেল তন্তু সৃষ্টি হয়, কিন্তু উদ্ভিদ কোষে তো কোনো সেন্ট্রিওল থাকে না, তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিবিউস থেকে স্পিন্ডেল তন্তু সৃষ্টি হবে। এই লাইন দুইটা খুব ভালো করে মনে রাখতে হবে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এই যে সাইক্লিনের কথা বলছিলাম, সেটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। আচ্ছা, তারপরে দেখো প্রোমেটাফেজ, এটাকে বলা হয়েছে স্বল্পস্থায়ী, আগেরটার বিপরীত। এখানে গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমরা বলছি স্পিন্ডেল যন্ত্র সৃষ্টি হয়, এটা পরীক্ষায় আসছে। এই যে ট্র্যাকশন ফাইবার যেটা বলতেছিলাম বা আকর্ষণ তন্তু, এটা মনে রাখতে হবে। এখানে অ্যাস্টার রশ্মি, প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হইতে পারে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি, এটা পরীক্ষায় লাগে, এটা পরীক্ষায় বারবার দেয়, ঠিক আছে। আচ্ছা, এই ওয়ার্ডগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। তারপরে দেখো মেটাফেজ, এখান থেকে আমরা বলছি মেটাকাইনেসিস হবে, এটা মনে রাখবো। ক্রোমাটিড গুলো সবচেয়ে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট হবে, যেটা আমরা বলছিলাম। যে প্রক্রিয়াটুকু নিয়ে হয় সেটাকে আমরা বলছিলাম দেখো সুপার কয়েলিং। এই প্রক্রিয়াতে যেটা হয় সেটাকে বলছিলাম কনডেনসেশন। তাহলে শব্দগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবং শেষ ভাগে প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে। ওকে, সুপার কয়েলিং একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে কনডেনসেশন হয়। দেখো সুপার কয়েলিং প্রক্রিয়ায় ক্রোমোজোমগুলা সব থেকে খাটো মোটা হয়, এই প্রসেসে হয়, এবং যেহেতু ঘন হচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে কনডেনসেশন। ওকে, আচ্ছা, চিত্র ইউজুয়ালি আঁকতে হয় না, তারপরেও যদি হচ্ছে যে সাধারণত পরীক্ষায় এরকম দেখি না যে চিত্র আঁকো, তারপরেও বলা যায় না যখন তখন স্যারদের যদি অন্য কোনো ইচ্ছা হয়। সাধারণত এটা তোমরা পরীক্ষা অনেকবার আঁকছো, এগুলো নিয়ে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। তারপরে চলে আসো অ্যানাফেজ বা গতি পর্যায়। এইখানে একটা শব্দ যদি বলি দেখো মেরুমুখী চলন, আরেকটা যেটা এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, এটা পরীক্ষায় আসছে VLJI নামগুলা দেয়া থাকে। আর সবার লাস্টে যেটা সেটা হচ্ছে টেলোফেজ পর্যায়, সেটা আগের মতো প্রোফেজের উল্টা পার্ট। আচ্ছা, তাহলে আজকের দিনের সেকেন্ড যে কুইজ, হ্যাঁ নাবিলা হয়ে যাবে। বিষুবীয় অঞ্চল মানে কি একদম মাঝখানে, অপত্য মানে হচ্ছে যে নতুন যেটা সৃষ্টি হয়েছে সেটাকে বলবো অপত্য ক্রোমোজোম। এটা অ্যান্সার কি বলো? কনফিউজিং কোশ্চেন নাকি? বিলুপ্তি ঘটতে থাকে মানে ঘটা শুরু হয়। দেখো অপশনে দেখো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তোমার হাতে অপশন একটাই আছে, বলছো প্রোফেজ অথবা প্রোমেটাফেজ। হাতে শুধু অপশন প্রোফেজ আছে, তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার কি হবে? চোখ বন্ধ করে অ্যান্সার হচ্ছে যে প্রোফেজ, তাই তো? তাহলে প্রোফেজ ছাড়া অন্য কোনো কিছু অ্যান্সার হওয়ার সুযোগ নাই। তাহলে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন হবে, এটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। কোষ প্লেট এবং কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে হবে, জাস্ট এটা মনে রাখো, এখানে এই দুইটা তৈরি হয়। 2 নাম্বার কথা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, ওই যে তোমরা যখন হচ্ছে যে 1 নাম্বার চ্যাপ্টার কোষ চ্যাপ্টার পড়ছো, তখন কিন্তু কোষ প্রাচীরের গঠন এগুলা কিভাবে তৈরি হয় এই কথাগুলো পড়ছিলাম, যে প্রাইমারি সেকেন্ডারি প্রাচীর। তাহলে এই জায়গাতে কি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি কি আসে? ফ্র্যাগমোপ্লাস্ট আসে, আরেকটা হচ্ছে যে ক্ষুদ্র কিছু ভেসিকল আসে যেগুলো কোষ প্লেট তৈরি করে। আর এই যে কোষ প্লেটের উপরে কি কি পদার্থ তৈরি হয় দেখো এখানে লেখা আছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এগুলো দিয়ে কোষ প্রাচীর তৈরি হওয়ার ব্যবস্থা হয়। আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট লাইন দেয়া আছে, এই লাইনটা একটু আমাদের খেয়াল করতে হবে। সেটা কি দেখো, মুক্ত নিউক্লিয়ার বিভাজন, এটা কি জিনিস? ধরো একটা কোষ বিভাজন হওয়ার জন্য ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস তো দুইটাই লাগবে। এখন ক্যারিওকাইনেসিস হচ্ছেই, কিন্তু কোনো প্রকার সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন হইল না, তাইলে কোষগুলা কি আলাদা আলাদা ভাবে সত্তা লাভ করবে কিনা? না, হবে না। খালি
কন্টিনিউয়াস নিউক্লিয়াসই তৈরি হবে। এরকম মুক্ত নিউক্লিয়ার বিভাজন যখন সাইটোপ্লাজমের বিভাজন হয় না সেটাকে বলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনের একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে ডাবের পানি। যখন এরকম বারবার নিউক্লিয়াস বিভাজিত হবে, সাইটোপ্লাজম বিভাজিত হবে না, তাহলে ওখানে একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা তৈরি হবে, অনেকগুলা নিউক্লিয়াস থাকবে। এই অনেক নিউক্লিয়াস যদি উদ্ভিদ কোষে থাকে তখন সেটাকে বলে সিনোসাইট, আর প্রাণী কোষে থাকলে সেটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। প্রাণী কোষে থাকলে সেটার নাম প্লাজমোডিয়াম। তোমরা অনেকবার প্লাজমোডিয়াম, ম্যালেরিয়া জীবাণুর নাম যেটা সেটা পড়ছো, প্লাজমোডিয়াম। দেখো সেই প্লাজমোডিয়ামের মধ্যে যে সাইজন তৈরি হয়, সাইজনটার মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, যেটাকে আমরা বলছি বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। তাহলে সেই জায়গা থেকেই কিন্তু আসছে প্লাজমোডিয়াম। তাহলে দেখো আমরা বলছি সাইটোকাইনেসিস সম্পর্কে যে কথাগুলো আমরা বলতেছিলাম, সাইটোকাইনেসিস না হইলে ক্যারিওকাইনেসিস চলতে থাকলে সেটাকে বলে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়, এটা মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলে। ওকে, এটার উদাহরণ হচ্ছে ডাবের পানি। আচ্ছা, উদ্ভিদ কোষে যদি এরকম কখনো হয় সেটাকে বলে দেখো সিনোসাইট বা সিনোসাইটিক, আমরা ছত্রাকের মধ্যে এরকম পাবো। আর প্রাণী কোষের ক্ষেত্রে হলে সেটাকে বলে প্লাজমোডিয়াম। এই শব্দগুলো মনে রাখবো। আচ্ছা, আগেরটার সবার আগে অ্যান্সার করছে বাঁধন, অভি, শিফাত, সাদিয়া, ফাহিম, জারিফ, অব্র, মোহাম্মদ, নিবির, উদিতা। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, লিডার বোর্ড দিয়ে ফেলছি। এখন সবাই বলছে যে ভাই লিডার বোর্ড দেওয়া হয় না কেন। আচ্ছা, মাইটোসিসের গুরুত্ব, অনেকগুলো গুরুত্ব আছে। এখান থেকে এমসিকিউ আসে, রিটেনও কোশ্চেন দেয়। রিটেন কোশ্চেন আসতে পারে কি যে মাইটোসিসের 2টা বা 3টা বা 4টা গুরুত্ব লেখো। তাহলে সহজগুলো তো জানি। দেখো, দেহ গঠন, বৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি, জনন কোষের সৃষ্টি, এই যে লাইনটা আমাদেরকে একটু কনফিউজ করতে পারে, এইটা একটু তাহলে ভালো করে দেখে রাখবো। জননাঙ্গ তৈরি মানে তুমি চিন্তা করো, মেল বা ফিমেলের ক্ষেত্রে টেস্টিস, ওভারি এগুলো তৈরি করা, এবং সেখানে যে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এটা মাইটোসিসের মাধ্যমে হয়। শুধুমাত্র জনন কোষ যখন সৃষ্টি হবে সেটা মায়োসিস, তাই তো? এইটা হচ্ছে মায়োসিস। নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা মনে রাখতে হবে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য, এটা মনে রাখতে হবে যে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের যে ভারসাম্য আছে এটা নিয়ন্ত্রণ করে। ক্রোমোজোমের ক্ষেত্রে কি করে? সমতা রক্ষা করে। ক্রোমোজোমের সমতা অর্থাৎ আমরা জানি সমীকরণিক বিভাজন, ক্ষতস্থান পূরণ, ক্ষয় পূরণ, এগুলো আমরা জানি। পুনরুৎপাদন, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, এইটা আরেকটা কথা যেটা আমাদের মনে রাখতে হবে, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কি কি হয় একটু পরে আমরা দেখবো, টিউমার, ক্যান্সার হতে পারে, তাই তো? তাহলে আমি যেগুলো লাইন দাগ দিচ্ছি এগুলো আমরা ভুল করি, সেই লাইনগুলো মনে রাখবা, বাকিগুলো তোমরা এমনি পারবা। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কি হবে একটু আগে বলছিলাম তোমাদেরকে, দেখো যে P53 যে জিনটা আছে সেটা ডিফেক্ট হইলে এরকম অনিয়ন্ত্রিত মাইটোসিস হইতে পারে। দেখো এই যে লেখা আছে P53, এইটা কোষকে বিভাজন হতে বিরক্ত রাখে, এটা পরীক্ষায় আসছে। কোষকে বিভাজন হইতে দেয় না, বন্ধ রাখে। এটা যদি ডিফেক্টিভ হয়, এটা ডিফেক্টিভ হইলে কোষ চক্রের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাবে, ফলে ক্যান্সার সৃষ্টি হবে। আচ্ছা, ক্যান্সার আর টিউমার আসলে একই জিনিস। টিউমার 2 প্রকার হইতে পারে, বিনাইন আর ম্যালিগনেন্ট। বিনাইনটা হচ্ছে ভালো, ম্যালিগনেন্টটা খারাপ। ম্যালিগনেন্ট যেটা, এটাকে আমরা সাধারণত রোগীর ক্ষেত্রে ক্যান্সার বলে মানে মিন করার চেষ্টা করা হয়, যদিও ডাক্তারি ফর্মে এটাকে আমরা কার্সিনোমা লিখি। আচ্ছা, এই যে ক্যান্সার এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ছড়ায় যেতে পারে, এই জন্য এটা খারাপ, যেটা দ্রুত ছড়ায় যায়। ক্যান্সার এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ছড়ায় যায় সেটাকে আমরা কি বলি? মেটাস্টেসিস বলি। সেটাকে আমরা মেটাস্টেসিস বলি। কোষের 2 প্রকারের মৃত্যু হইতে পারে। কোষের মৃত্যু, এই যে কোষের মৃত্যু কি হইতে পারে? ধরো এখানে একটা কোষ আছে, এই কোষটাকে রক্ত সরবরাহ করে যে রক্তনালী, সেই রক্তনালীটা কোনো কারণে বন্ধ হয়ে গেল। ফলাফল হচ্ছে এখানে অক্সিজেন এবং অন্যান্য যে পুষ্টি আছে সেই পুষ্টিগুলো যেতে পারবে না। যাইতে না পারার কারণে এই জায়গার কোষটা মৃত্যুবরণ করলো, এটাকে বলবো নেক্রোসিস। এটাকে বলবো নেক্রোসিস। তাহলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলো হচ্ছে নেক্রোসিসের উদাহরণ। স্ট্রোক, এগুলোর কারণে রক্তনালী বন্ধ হয়ে গেল, কোষ মরে গেল, এটা হচ্ছে নেক্রোসিসের উদাহরণ। নেক্রোসিস হইল। আরেকটা হচ্ছে কোষের জেনেটিক মৃত্যু, এটাকে বলতেছি আমরা অ্যাপোপ্টোসিস। এই অ্যাপোপ্টোসিসের উদাহরণ কি? ধরো অনেক ধরনের অ্যাপোপ্টোসিস হইতে পারে। আমাদের ফিঙ্গার ওয়েবে, আঙ্গুলগুলোর মাঝখানে কিছু ওয়েব থাকতো, জালক, সেগুলা একা একাই কোষ শরীর এটাকে মেরে ফেলার ব্যবস্থা করছে, এটাকে অ্যাপোপ্টোসিস বলতে পারে। আরো কিছু অ্যাপোপ্টোসিসের এক্সাম্পল হইতে পারে, যেমন ধরো হচ্ছে
মাসিকের একটা নির্দিষ্ট সময় পরে ফিমেলের ক্ষেত্রে জরায়ুর কোষগুলা একা একা স্লাফ আউট হয়ে বের হয়ে চলে আসতেছে মেনস্ট্রুয়াল সাইকেলে। এই যে কোষগুলো একটা নির্দিষ্ট টাইম পরে অটোমেটিক মৃত্যুবরণ করে বডি থেকে বের হয়ে আসতেছে, এটা এক প্রকারের অ্যাপোপ্টোসিস। কর্পাস লুটিয়াম তৈরি হয় যেটা পরবর্তীতে ধ্বংস হয়ে যায়, এটা এক প্রকারের অ্যাপোপ্টোসিস। তার মানে শরীর আগে থেকে এটাকে কি করছে, প্রোগ্রাম করে রাখছে। এই জন্য এটাকে বলা হয় কোষের জেনেটিক মৃত্যু, এবং এটা প্রোগ্রামিং করা, এটাকে বলে প্রোগ্রাম সেল ডেথ। প্রোগ্রাম সেল ডেথ অর্থাৎ একটা নির্দিষ্ট প্রোগ্রামিং করা আছে যে এই সময় পরে এই কোষটা অটোমেটিক মৃত্যুবরণ করবে। সো এইটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল, এগুলো আমাদের মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। ফিমেলের ক্ষেত্রে আরেকটা এরকম ডিফেক্টিভ জিন আছে যেটার কারণে ক্যান্সার হতে পারে, সেটার নাম হচ্ছে P27। এটা অন্য রাইটারের বইয়ে আছে। এটার কারণে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। নেক্সট দেখো, মাইটোসিসের অনিয়ন্ত্রিত হইলে আর কি কি হয়। আমরা বলছি মাইটোসিসে অনিয়ন্ত্রিত হইলে টিউমার তৈরি হবে। টিউমার সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলে অনকোজেনেসিস। যে এই অনকোজেনেসিস করে, জেনেসিস মানে তৈরি, আর অনকোলজি যেখানে ক্যান্সার নিয়ে আলোচনা করা হয়, তাহলে অনকোজিন, যেই জিন ক্যান্সার তৈরি করবে সেটার নাম হচ্ছে অনকোজিন। তাহলে কোষচক্র বিনষ্টকারী যেই জিন আছে সেটার নাম হচ্ছে অনকোজিন, যে অনকোজিন যেটার কারণে ক্যান্সার সৃষ্টি হবে। অনকোজিনের কারণে তাহলে ক্যান্সার তৈরি হয়, অর্থাৎ অনকোজেনেসিস হয়। এর বাইরে আর কারা কারা ক্যান্সার তৈরি করতে পারে, অনেক ধরনের কেমিক্যালস আছে, রাসায়নিক পদার্থ যারা এরকম ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করতে পারে। তাহলে রাসায়নিক যে পদার্থগুলো আছে, রাসায়নিক পদার্থ, সেগুলো যদি ক্যান্সার তৈরি করে তাদের নাম হচ্ছে মিউটাজেন, সেটার নাম হচ্ছে মিউটাজেন। এই মিউটাজেনগুলোর মধ্যে, মিউটাজেনকে আবার অনেক সময় কি বলা হয়, কার্সিনোজেনিক বলা হয়। কার্সিনোজেন মানে কি, কার্সিনোমা থেকে আসছে। কার্সিনোমা মানে ক্যান্সার, কার্সিনোমা মানেও হচ্ছে ক্যান্সার, তাহলে ম্যালিগনেন্সি আর কি। তাহলে এই যে কার্সিনোমা যে তৈরি করবে, জেনেসিস করবে, কার্সিনোজেনেসিস করবে, জেনেসিস যে করবে তার নাম কি হবে, কার্সিনোজেনিক। এটাই বুঝাইছে যে কার্সিনোজেনিক। আর যখন টিউমারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় যায়, এই শব্দটা অনেক সময় দেয় এক কথায় যে মেটাস্টেসিস। টিউমার এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। আচ্ছা, হ্যাঁ মুশফিক, রিটেনের জন্য কি কি পড়বা, আমাদের রিটেন স্ট্যান্ডার্ডে একটা ক্লাস থাকবে, ওই ক্লাসের মধ্যে তোমরা কালকে পরশুর মধ্যে দেখবা যে হয়তো হচ্ছে যে ওটাও আপলোড হয়ে যাবে। এই লেকচারের কন্টেন্টে যেগুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট টপিক, সেগুলো ওখানে আমরা ডিটেলসে আরেকটু আলোচনা করব। আচ্ছা আচ্ছা, গুরুত্ব যদি মানে কয়টা লিখবা এটা আসলে পরীক্ষার মার্কস দেখে, ধরো 2 মার্ক বা 3 মার্কের জন্য ওই অনুযায়ী তুমি চিন্তা মানে 2 মার্ক হিসেব করলে তুমি 4টা গুরুত্ব লিখে দিবা। ওকে, পারলে আরেকটু বেশি হাতে সময় থাকলে লিখে দাও, যতটুকু বেশি লিখবেন মার্কস তো তত বেশি আসবে। দেখো, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন, কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস কত ধাপে সম্পন্ন হয়, এটা অ্যান্সার কি হবে, আমাকে ঝটপট অ্যান্সার দাও। হ্যাঁ, তরি, ফাহিম, মিম, তাসনিম, হামিম, অভ্র, সিফাত। ওকে, সবাই প্রথম 4-5 জন যা বলছে এরপরে সবাই কারেক্ট অ্যান্সার দেওয়া শুরু করছে, যেটা 5টা। ঐশী, তাবাস্সুম, মেলিনা, বাঁধন, জামিল, জিহাদ, স্নিগ্ধ, অনেক। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সহজ কোশ্চেন থেকে আর একটু কঠিন হয়ে যায়। দেখো, এটা 2বার ভর্তি পরীক্ষায় আসছে। কোষ বিভাজনের কোন দশায় সমস্ত ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল অবস্থান করে? হ্যাঁ, তরি, মেঘলা, তৃপ্তি, ফাহিম, তাজরিয়া, আজিমা, শাকিলা, হাবিবুল্লাহ, রাফি, রোজ, তরি, মাওয়া, সবাই বলছে যে ভাই এটা এটা তাহলে কোথায়, বিষুবীয় অঞ্চলে মানে কি, অ্যান্সার হচ্ছে মেটাফেজ, তাই তো, অ্যান্সার হচ্ছে মেটাফেজ। আখি, এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। এই ক্ষেত্রে আসলে হচ্ছে যে মানে বেসিক্যালি হচ্ছে যে মানে এটা টলারেট করার অভ্যাস করাটাই সব থেকে বেশি, খুব কমন মানুষেরই হয়ে থাকে। বেশিরভাগের ক্ষেত্রে হয়ে থাকে আনম্যারিড ফিমেলের ক্ষেত্রে। ওকে, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে, অ্যান্সার কি হবে? হামিম, তামান্না, শাকিলা, ইফাস, তাজরিয়া, শাকিলা, ওকে, তাসমিন, তরি, মিম, আদিত্য, সানজিদা, মেঘলা, দেবার্ঘ, আলিনা, বাঁধন, আফিফা। ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে, উত্তর হচ্ছে প্রোফেজ। দেখো, যখন প্রোমেটাফেজ অপশনে থাকবে না তখন উত্তর প্রোফেজ,
প্রোফেজ প্রোমেটাফেজ একসাথে থাকলে উত্তর হচ্ছে প্রোমেটাফেজ। এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট করার কোনো দরকার নেই, ঠিক আছে? কারণ কি, ধরো মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে তো কোনো প্রকার প্রোমেটাফেজ নাই, ওইটার হিসাব যদি করি তাহলে আমি বলতে পারি যে প্রোফেজ ধাপে বিলুপ্তি ঘটে যায়, অনেকটা এরকম, ঠিক আছে? আগে অনেক সময় অনেক বিজ্ঞানী হচ্ছে প্রোমেটাফেজ বলে যে ধাপ আছে, এটা স্বীকার করতে চাইতো না। আচ্ছা, উদ্ভিদ কোষের বিভাজন প্রক্রিয়ায় কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার তৈরি হয়? ফাহিম, শাকিলা, মিম, তামান্না, হামিম, সাবরিন, সুমাইয়া, ইনা, চন্দনা ভুল বলছে, আফিফা, মেঘলা, উপমা, অভি, মাওয়া, তরি। হ্যাঁ, দেখো যারা প্রোমেটাফেজ বলছো তোমরা ট্রু, তাই তো? অনেকে ভুল বলছো। হ্যাঁ, শিফাত বি অ্যান্সার, ভেরি গুড। আচ্ছা, ওকে, ফাহাদ ভুল দাগাইছো। আচ্ছা, অ্যান্সার কি? স্পিন্ডল ফাইবার তৈরি হয় প্রোমেটাফেজে। নেক্সট কোশ্চেন, P53 প্রোটিনের ভূমিকা কি? P53 এটার ভূমিকা কি? এটার অ্যান্সার কি হবে? হাবিবুল্লাহ, অভি, জারিফ, তানিম, মাওয়া, আব্দুর রহমান, মিম, সৃষ্টি ভুল বলছো, দেবার্ঘ, সাদিয়া, রজত, তাসরিয়া, ওকে, আব্দুর রহমান, আফিফা ট্রু, তাই না? কোষকে বিভাজনে বিরত রাখে, এটার কাজ হচ্ছে বিভাজনে বিরত রাখা। আর বাকি যেগুলো আছে সেগুলো কনফিউজ করার জন্য, কিন্তু মেইন উত্তর হচ্ছে বিভাজনে মানে বিরত রাখবে, ঠিক আছে? যারা এ অ্যান্সার করছো তোমরা সবাই ট্রু, ঠিক আছে? আচ্ছা, তারপরে কোশ্চেন, মেটাকাইনেসিস কখন ঘটে? আরেকটা সহজ কোশ্চেন। জুই, সৃষ্টি, হামিম, অভি, তরি, হাবিবুল্লাহ, স্বর্ণিল, তাজরিয়া, রাফি, সুমাইয়া, মাওয়া, সঞ্জিদা, তানিম, আজিমা, সবাই, ফাহিম সবাই বলছে যে হ্যাঁ মেটাফেজ, মেটাকাইনেসিস মেটাফেজের, তাই তো? বিনতি, সিয়াম, নদী, তানজিলা, অনেক মানুষ অ্যান্সার করছে। নেক্সট কোশ্চেন, কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে? এটার অনুসার কি হবে? মেরুমুখী চলন কখন হয়? রাফি, তানজিম, জারিফ, প্রাণ, ওকে, জিহাদ, তাবাসসুম, সবাই হ্যাঁ অ্যানাফেজ, মেরুমুখী চলন অ্যানাফেজ, মেরুমুখী চলন অ্যানাফেজ, তাই না? এটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেনে চলে আসি, চলো। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের কন্ডেনসেশন শুরু হয়? কোন দশায় ক্রোমোজোম কন্ডেনসেশন শুরু হবে? এটা অ্যান্সার কি হবে? হ্যাঁ, ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে, বিশাল মানুষজন। আচ্ছা, মেটাফেজ আমরা একটু নাম হচ্ছে যে কিছুক্ষণ আবার হচ্ছে এই কোশ্চেনের পরে। আচ্ছা, এখন হচ্ছে নাম পড়ি না, একটু আমরা একটু অল্প অল্প করে অ্যান্সার করতে থাকি। যারা অ্যান্সার করতেছো বি অ্যান্সার ট্রু। চলো, মাইটোসিসের পরে এবার মিওসিসে চলে যায়। মিওসিসের ক্ষেত্রে কি অ্যান্সার হবে বলো তো? অনেক মানুষ ইনবক্সে অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ যারা অ্যান্সার করতেছো। তোমার অ্যান্সার যদি কারেক্ট থাকে তাইলে হচ্ছে যে মনে করো যে তুমি ফুল মার্কস পাচ্ছ। মায়োসিসের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট পার্ট কি কি আছে? স্ট্রাসবুর্গারের ক্ষেত্রে একটা নাম আছে, স্ট্রাসবুর্গারের অবদান কি? উনি পুষ্পক উদ্ভিদের মধ্যে ক্রোমোজোম বা রাসমূলক বিভাজন লক্ষ্য করছে, এটা একটা লাইন আমাদের মনে রাখতে হবে। আর ফার্মার এবং মুর সর্বপ্রথম রাসমূলক বিভাজনকে মায়োসিস বলেন, এই দুইটা লাইন মনে রাখবা। আচ্ছা, মায়োসিসের অনেক অনেক বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমাদের যখন মায়োসিস কোষ বিভাজন হয়ে যায় তখন অটোমেটিক পড়া হয়ে যায়। ফার্স্ট কথা যেটা, মায়োসিস রাসমূলক বিভাজন, তার কারণ কি? ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। ওকে, এখানে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? 2বার। ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? 1বার। এটা কাদের ক্ষেত্রে হয়? জনন মাতৃকোষে। ওকে, জনন মাতৃকোষ ছাড়া কি আর কোথাও এটা হইতে পারে? হ্যাঁ, এটা সাধারণত সকল ডিপ্লয়েড কোষে হইতে পারে, অর্থাৎ ডিপ্লয়েড কোষে। আচ্ছা, এটা কি হ্যাপ্লয়েড উদ্ভিদে হবে? হ্যাপ্লয়েড কোষে হবে না, কিন্তু হ্যাপ্লয়েড উদ্ভিদে হবে। কখন হবে হ্যাপ্লয়েড উদ্ভিদে? যখন হ্যাপ্লয়েড উদ্ভিদ কি নিষেক প্রক্রিয়ার মাধ্যমে জাইগোট তৈরি করবে। আগে সে শুক্রাণু ডিম্বাণু বা মেল আর ফিমেল গ্যামেট একসাথে মিলিত হবে, মিলিত হওয়ার পরে জাইগোট তৈরি করবে। সেই জাইগোটের উপরে যে মায়োসিস হইতে পারবে, অর্থাৎ এটাকে বলে পোস্ট জাইগোটিক মায়োসিস। এটাকে কি বলা হয়? পোস্ট জাইগোটিক মায়োসিস। তাহলে ডিপ্লয়েড উদ্ভিদে মায়োসিস হয়, কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা হ্যাপ্লয়েড শ্রেণীতে জাইগোটে মায়োসিস হয়, জাইগোটে মায়োসিস হয়। যেমন ম্যালেরিয়া পরজীবীতেও, অর্থাৎ নিম্ন শ্রেণীর প্রাণীতেও হয়। ম্যালেরিয়া পরজীবী তোমরা যখন পড়ছো গ্যামেটোগনি, স্পোরোগনি, গ্যামেটোগনি ধাপগুলোর মধ্যে পুরুষ স্ত্রী গ্যামেট তৈরি হওয়ার পর জাইগোট তৈরি হয়েছে, তারপর ওকিনেট তৈরি হয়েছে, ওসিস তৈরি হয়েছে, ওসিস্টের পরে কি ওখানে মায়োসিস হয়েছে না? হওয়ার পরে স্পোরোজয়েট তৈরি হয়েছে। তাহলে এই যে জাইগোট অবস্থায় ওসিস্টে, এটা ডিপ্লয়েড অবস্থা ছিল, এটার মধ্যে মায়োসিস হয়েছে, কিন্তু আগে কি হইতে পারছে? আগে তো হইতে পারে নাই। তাহলে এরকম ঘটনা ঘটা সম্ভব, ঠিক আছে? এই জিনিসটুকু আমাদের মনে রাখতে হবে। ওকে, এইখানে যে বৈশিষ্ট্যগুলো দেয়া আছে সেই লাইনগুলো আমাদের এই কয়টাতে মনে রাখা, যে নিম্ন শ্রেণীর উদ্ভিদে, এটা নিয়ে তোমাদের একটু কনফিউশন হবে, মায়োসিস হয় জাইগোটে,
এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আর মায়োসিস প্রক্রিয়ায় ডিএনএ এর দ্বিতন হয় প্রোফেজ 1 এর পূর্বে, প্রোফেজ 1 এর পূর্বে ডিএনএ এর দ্বিতন হয় বা ডিএনএ রেপ্লিকেশন হয়। ওকে, হ্যাপি বলছে ভাই অ্যান্সার দিতে ইচ্ছা করে না। ওকে, অ্যান্সার দিতে ইচ্ছা না করলে কোনো সমস্যা নেই, জাস্ট ক্লাস ফলো করতে থাকো। মায়োসিস কোষ বিভাজন তোমরা জীবনে অনেকবার পড়ছো। হ্রাসমূলক বিভাজন কোনটাকে বলা হয়? মায়োসিস 1 কে। তাহলে মায়োসিস 1 যেটা আছে এটাকে আমরা বলি, এই যে মায়োসিস 1 এটাকে বলে হ্রাসমূলক বিভাজন, তাই না? কেন? তার কারণ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। মায়োসিস 2 কে বলে মাইটোসিসের মতো। ধাপগুলো তোমরা জানো, মায়োসিসের হচ্ছে যে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, মায়োসিস 2 তে সিমিলার জিনিস। আচ্ছা, প্রোফেজ 1 এটা সবথেকে দীর্ঘস্থায়ী পর্যায়, তাই না? আর দুইটা প্রোফেজের মধ্যবর্তী সময় যেটা, সরি মানে দুইটা মায়োসিসের মধ্যবর্তী সময় যেটা, সেটাকে বলি আমরা ইন্টারকাইনেসিস। এই শব্দটা মনে রাখা, যে এটা আগেরটাকে বলছি ইন্টারফেজ, এখানে হচ্ছে ইন্টারকাইনেসিস। আচ্ছা, প্রোফেজ 1 এর যে ধাপগুলো আছে এখান থেকে আমাদের শুধুমাত্র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো জানা থাকলেই হবে। চলো তাহলে পুরাতন পড়া একটু রিক্যাপিচুলেট করে ফেলি, আগের পড়াগুলো মনে করি। দেখো তো কি হয়। প্রথম ধাপের নাম ছিল লেপ্টোটিন, লেপ্টোস থ্রেড লাইক, সুতার মতো। এই সুতার মতো অংশটুকুতে দেখো, প্রথম যেটা আমরা যদি বলি এখানে কি কি বৈশিষ্ট্য দেখা যায়, তাহলে প্রথম কথা 5টা ধাপই প্রোফেজের ধাপ। তাহলে প্রোফেজে প্রথম যে ঘটনাটা ঘটে, সবার আগে প্রোফেজে ঘটে জল বিয়োজন। তাহলে এখানে জল বিয়োজন দিয়ে শুরু হবে, প্রথম শব্দ জল বিয়োজন, তাহলে জল বিয়োজন এখানে হবে। ডিহাইড্রেশন। আরেকটা শব্দ যদি তোমাকে দেখতে বলে, যেখান থেকে আর কি মনে রাখতে হবে, এইখানে দেখো এই যে প্রত্যেকটা ক্রোমোজোমে ছোট 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 কিছু পুতির মালার মতো জায়গা দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়, এগুলোকে আমরা বলছি ক্রোমোমিয়ার। এগুলোকে বলা হয়েছে ক্রোমোমিয়ার। ক্রোমোজোমে এই রঞ্জিত এলাকাগুলোকে বলা হয়েছে ক্রোমোমিয়ার। এই ক্রোমোমিয়ারটুকু হচ্ছে যে এই জায়গাতে দেখা যায়, দেখবা মাইটোসিসে আমরা এটা পাই নাই। এই জন্য অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয় ক্রোমোমিয়ার কোন কোষ বিভাজনে দেখা যায়, উত্তর হচ্ছে মায়োসিস কোষ বিভাজনে। কোন ধাপে দেখা যায়? প্রোফেজ 1। প্রোফেজ 1 এর কোন ধাপে দেখা যায়? উত্তর হচ্ছে লেপ্টোটিন। এভাবে এমসিকিউ দেয়া থাকে, এটার অ্যান্সার পারতে হবে। 3 নাম্বার কথা, এই যে জায়গাগুলোতে এই সবগুলো একত্রে হচ্ছে যে অনেক সময় একত্রে একটা জায়গার মধ্যে গুচ্ছিত আকারে এক জায়গায় এসে জমা হয়। জমা হইলে এটাকে দেখতে ফুলের তোড়ার মতো লাগে, ফ্লাওয়ার বুকে। ফ্লাওয়ার বুকে বা ফুলের তোড়ার মতো দেখতে মনে হয় অনেক সময় একসাথে দেখলে। এই 3টা শব্দের বাইরে আর অন্য কোনো কিছু এখান থেকে জানার দরকার নাই। তাহলে লেপ্টোটিনে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। লেপ্টোটিনের পরের ধাপে চলে আসো, সেটার নাম হচ্ছে জাইগোটিন। আচ্ছা, জাইগোট মানে আমরা প্রায় বলি দুই, না ডিপ্লয়েড। জাইগোট মানে ডিপ্লয়েড বুঝি, দুইটা বুঝি। তাহলে এই যে জাইগোট যে ডিপ্লয়েড অবস্থা, তাহলে এখানে দুইয়ের সাথে কোনো রিলেশন থাকবে। তাহলে দুইয়ের সাথে রিলেশন হচ্ছে ক্রোমোজোমগুলো সব জোড়ায় জোড়ায় আসে। আমরা জানি একটা বাবার কাছ থেকে আসে, একটা মায়ের কাছ থেকে আসে, যে কোনো বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই যে একই ধরনের বৈশিষ্ট্য বহনকারী ক্রোমোজোম, এদেরকে বলতেছি হোমোলোগাস ক্রোমোজোম। এদেরকে কি বলা হচ্ছে? হোমোলোগাস ক্রোমোজোম, যার একটা বাবা একটা মার কাছ থেকে আসে। তো হোমোলোগাস ক্রোমোজোম গুলা কি হবে? জোড়ায় জোড়ায়, অন্য সময় তো যেখানে সেখানে ইচ্ছা থাকে, তারা পাশাপাশি অবস্থান করে, এটাকে বলা হচ্ছে কি? সিন্যাপসিস প্রক্রিয়ায় হোমোলোগাস ক্রোমোজোম গুলো পাশাপাশি চলে আসে। তাহলে এখানে একটা শব্দ আমরা বলবো যে সিন্যাপসিস। একটা ওয়ার্ড যদি তোমাকে বলতে মনে করতে বলে, তুমি বলবা সিন্যাপসিস। সিন্যাপসিস প্রক্রিয়ায় তারা যখন পাশাপাশি একটা জোড়া তৈরি করে, তখন সেটার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। তখন সেটার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। ওকে, তাহলে এরকম জোড়া তৈরি করতেছে বাইভ্যালেন্ট এর মাধ্যমে। এটা কি ধরনের ক্রোমোজোম? হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ সমস্ত ক্রোমোজোমগুলো পাশাপাশি জোড় বাঁধার প্রক্রিয়াকে বলা হচ্ছে সিন্যাপসিস, এবং সিন্যাপসিসের মাধ্যমে তারা বাইভ্যালেন্ট তৈরি করবে। তাহলে মানুষের কোষে কতগুলো বাইভ্যালেন্ট তৈরি হবে? 23টা বাইভ্যালেন্ট তৈরি হবে। শেষ, আর কোনো কিছু জানার দরকার নাই। তারপরের অংশে যদি আমরা চলে আসি, সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ যদি আমি বলি তাহলে এইটা, তাই তো? এখানে কি কি ঘটবে? প্যাকাইটিন ধাপে কি কি হয় তোমরা অনেকবার জানো। দেখো এই জায়গাতে খেয়াল করলে দেখবা যেটা, সেটা হচ্ছে এক একটা ক্রোমোজোম এই অবস্থায় ছিল, এখানে এরকম ছিল, তাই তো? একটা ক্রোমোজোম এইভাবে ছিল, আর একটা ক্রোমোজোম এইভাবে ছিল। এখানে প্রথম যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে এই যে অনুদৈর্ঘ্য বরাবর প্রত্যেকটা ক্রোমোজোম
ভেঙে যায়। ভেঙে গেলে একটা থেকে দুইটা তৈরি হয়, অর্থাৎ একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড তৈরি হয়। তাহলে এখানে এক জোড়া বাইভ্যালেন্ট থেকে কয়টা ক্রোমাটিড তৈরি হবে? প্রত্যেকটার সাথে দুইটা করে, চারটা। টোটাল চারটা ক্রোমাটিড তৈরি হবে, দুইটা ক্রোমোজোম থেকে চারটা ক্রোমাটিড। যেহেতু চারটা ক্রোমাটিড তৈরি হবে, এই জন্য এখানে আমরা যেটা প্রথম বলি সেটাকে বলি টেট্রাড তৈরি হওয়া। তাহলে প্রথম শব্দ টেট্রাড, একটা ওয়ার্ড মনে রাখতে বললে টেট্রাড তৈরি হয়। আচ্ছা, 2 নাম্বার কথা, এইখানে যেটা হবে সেটা হচ্ছে একই ক্রোমোজোমে যখন থাকবে, এই যে একই ক্রোমোজোমে যখন থাকলো, এই দুইটাকে আমরা বলবো কি? সিস্টার ক্রোমাটিড, তাই না? একই ক্রোমোজোমে পাশাপাশি দুইটা ক্রোমাটিডকে বলা হবে সিস্টার ক্রোমাটিড। সিমিলার ওয়েতে এই জায়গাতে যদি আমি এরকম চিন্তা করি, এইটা এটার সিস্টার ক্রোমাটিড, তাহলে হোয়াইটটা হোয়াইটের, গ্রিনটা গ্রিনের সিস্টার ক্রোমাটিড। বাট যখন আমি গ্রিন আর হোয়াইটকে পাশাপাশি নিতে চেয়েছি তখন তারা কি? তারা নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এইখানে সিস্টার ক্রোমাটিডও তৈরি হয়, নন সিস্টার ক্রোমাটিডও তৈরি হয়। নেক্সট যেটা পার্ট, তাহলে এই যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মাঝখানে কি হয়? একটা অংশ বিনিময় তৈরি করার জন্য তারা একটা স্ট্রাকচার তৈরি করে যেটা এক্স আকৃতির। এই এক্স আকৃতির অংশটুকুর নাম কি ছিল? এটার নাম হচ্ছে কায়াজমা। তাহলে এটা বোঝার জন্য আমরা এরকম করে রাখতে পারি যে এরকম এরকম, তাই না? এই যে এক্স আকৃতির একটা অংশ, এটার নাম কি? কায়াজমা। তাহলে নেক্সট শব্দ যেটা আমি বলবো সেটা হচ্ছে এখানে কায়াজমা তৈরি হবে। ওকে, তাহলে এখানে কায়াজমা ফর্মেশন হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা ওয়ার্ড, কায়াজমা। ওকে, নেক্সট তোমরা জানো কায়াজমা তৈরি করার পরে যেটা হবে, তারা অংশ বিনিময় করবে। অংশ বিনিময়টাকে আমরা কি বলি? ক্রসিং ওভার। তাহলে এরপরের যেটা পার্ট সেটা হচ্ছে ক্রসিং ওভার হবে। তাহলে ক্রসিং ওভার হবে, মানে দেখো আমরা টেট্রাড ফর্মেশন হবে, কায়াজমা তৈরি হবে, ক্রসিং ওভার হবে। এই কয়টা জিনিস এখানকার জন্য, প্যাকাইটিন দশার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। আর কোনো কিছু মনে রাখি অথবা না রাখি, এই তিনটা শব্দ মনে রাখতে হবে পরীক্ষায়। এই তিনটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে এই শব্দগুলা। ক্রসিং ওভারের পরে কি কি হয় তোমরা জানো, অনেক কিছু হয়, তাই না? তাহলে বিভিন্ন নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে, ভ্যারিয়েশন তৈরি হবে, মিউটেশন তৈরি হবে। ক্রসিং ওভারের কারণে আমরা কি করতে পারবো? জেনেটিক ম্যাপ তৈরি করতে পারবো। এবং বিজ্ঞানীরা বলছে যে হচ্ছে যে এটা লিনিয়ার বা সূত্রাকার অংশটুকুতেই একটার পর একটা জিন হচ্ছে একটার পর একটা থাকে। তাহলে এই জিনিসগুলো, তথ্যগুলো কিন্তু আমরা ক্রসিং ওভার থেকে জানতে পারি এবং এটার কারণে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটবে। আচ্ছা, প্যাকাইটিন দশার পরে যেটা, সেটার নাম কি ছিল? ডিপ্লোটিন। তোমরা জানো ডিপ্লোটিনে আসলে কি হয়? সহজ কথা, আগেরটার মধ্যে যদি বলি, এরকম ক্রসিং ওভার হচ্ছে। তাহলে ক্রসিং ওভার হওয়ার পরে কি হয়েছে? এই যে ক্রসিং ওভার হইলো, আমরা ধরো হচ্ছে যে বোঝার সুবিধার্থে এই জায়গাগুলোতে একটু অন্য রং করে দিই, যাতে বোঝা যায় যে কিছু নতুন নতুন বৈশিষ্ট্য আসছে আর কি। কয়টা জায়গায় ক্রসিং ওভার হচ্ছে এটার উপর ডিপেন্ড করে, তাই না? এখন এরা যেটা হবে, ক্রসিং ওভার করা শেষ, মানে যা সুসম্পর্কে ছিল সুসম্পর্ক নেয়া শেষ, পরীক্ষায় একজন আরেকজনের কাছ থেকে দেখা দেখি করা শেষ, যতদিন হচ্ছে যে ভালো সম্পর্ক, যা উপকার পাওয়া যেত সব পাওয়া শেষ। এখন কাজ কি? একজন আরেকজনের মুখও দেখতে পারবে না, তো দুইজন দুজনকে গালি দিয়ে দূরে সরাই দেওয়ার ব্যবস্থা করতেছে। তাহলে একজন আরেকজনকে বিকর্ষণ করবে, সরে যাওয়ার চেষ্টা করবে। এই যে একজন আরেকজন থেকে সরে যাওয়ার চেষ্টা করতে, সেটাকে আমরা কি বলি? প্রান্তীয়করণ। তাহলে এরপরে যে ঘটনা ঘটবে এখানে, সেটা হচ্ছে প্রান্তীয়করণ হবে। প্রান্তীয়করণ, এটাকে ইংরেজিতে বলে টার্মিনালাইজেশন। এটা হবে এখানে। প্রান্তীয়করণ হওয়ার সময় একজন আরেকজনকে বিকর্ষণ করতেছে, কিন্তু এরা তো এক জায়গায় আরেকজনের সাথে যুক্ত আছে। যুক্ত থাকার ফলে কি হচ্ছে দেখো, দুইটা জায়গায় ক্রসিং ওভার হইলে এই প্রত্যেকটা জায়গায় এত জোরে টান দিবে, সবগুলোতে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি করে। দুই জায়গায় ক্রসিং ওভার হইলে 90 ডিগ্রি লুপ তৈরি হবে। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা যদি বলি, এখানে লুপ সৃষ্টি হয়। লুপ সৃষ্টি কি হতে পারে? 90 ডিগ্রি হতে পারে যদি একটা জায়গায় ক্রসিং ওভার, সরি, দুই জায়গায় হয়। আর একটা জায়গায় যদি হইতো শুধুমাত্র এই পয়েন্টে, শুধুমাত্র এই জায়গাটুকুতে, তাহলে তারা যখন একজন আরেকজনকে বিকর্ষণ করবে, ফলাফল যেটা হবে সেটা হচ্ছে এরকম স্ট্রেট লাইন হয়ে যাবে, তাই না? তাহলে এই জায়গাতে কত হইতে পারে? 180 ডিগ্রি হইতে পারে যদি একটা জায়গায় ক্রসিং ওভার হইতো। এই শব্দটুকু আমাদের মনে রাখতে হবে, এর বাইরে আলাদা করে আর কোনো কিছু মনে রাখার আমাদের দরকার নেই। তাহলে এই শব্দগুলো মনে রাখলেই শেষ। প্রান্তীয়করণ এবং লুপ সৃষ্টি। সবার লাস্টে যে যেটা হবে সেটা হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে কি ঘটনা ঘটে তোমরা জানো? ডায়াকাইনেসিসে কি ঘটবে? ডায়াকাইনেসিসে কি ঘটনা ঘটবে? এই যে প্রোফেজ শুরু করছো, প্রোফেজ চলতেছে, সবার লাস্টে প্রোফেজে যে কি হয়? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটে। তাহলে
আর কোনো কিছু মনে রাখার দরকার নাই, শেষ, এতটুকুই। এই কয়েকটা ওয়ার্ড যেগুলো বলা হয়েছে, এই কয়েকটা শব্দ মনে রাখতে পারলেই তোমার হয়ে যাবে। তাহলে প্রান্তীয়করণ হয় এবং লুপ সৃষ্টি হয়, এই শব্দগুলো এখানে মনে রাখবো, বাকিগুলো কোনো কিছু মনে রাখার দরকার নেই। এই ওয়ার্ডগুলো থেকেই বারবার পরীক্ষায় আসছে, তুমি এই কয়েকটা শব্দকে খুব ভালো করে ফোকাস করার চেষ্টা করো, এগুলাই বারবার পরীক্ষায় চলে আসবে। ওকে, কায়াজমা কি জিনিস? এই যে এক্স আকৃতির যে শেপটা, এক্সটা শেপের নামই হচ্ছে কায়াজমা ফরমেশন। ওকে, দেখো মায়োসিসের আমরা যে বৈশিষ্ট্য পড়ছি, লেপ্টোটিন, জল বিয়োজন ঘটবে, এখানে ক্রোমোমিয়ার দেখা দিবে, আরেকটা হচ্ছে ফ্লাওয়ার বুকে দেখা যাবে, শেষ। নেক্সট জাইগোটিন, দুইটা জিনিস দেখো, সিনাপসিস আরেকটা হচ্ছে বাইভ্যালেন্ট, এই দুইটা ওয়ার্ড পরীক্ষায় আসছে, অন্য কোনো কিছু দরকার নাই। প্রাণী কোষের ক্ষেত্রে এই যে বিভাজন যে হয়, বিভাজনের ক্ষেত্রে ভূমিকা রাখে সেন্ট্রিওল, তোমরা জানো প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে মাইক্রোটিউবুলস। প্যাকাইটিন, এইখানে দেখো কি দেখা যায়, প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত আমরা বলছি দুইটা ক্রোমাটিড দেখা যাবে, দুইটা ক্রোমাটিড একটা থেকে, তাহলে মোট কয়টা হবে? চারটা ক্রোমাটিড তৈরি হবে, চারটা ক্রোমাটিড তৈরি হওয়াকে এটাকে কি বলা হয়? টেট্রাড বলে, তাই না? টেট্রাড, দেখো টেট্রাড। এর মধ্যে সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড তৈরি হবে, আমরা বলছিলাম সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, এবং এখানে কায়াজমা তৈরি হবে, ক্রসিং ওভার বা ক্রস ওভার ঘটবে, এই শব্দগুলাই লাগবে, এর বাইরে কোনো কিছু নাই। ডিপ্লোটিন, ডিপ্লোটিনের মধ্যে খেয়াল করে দেখো, ডিপ্লোটিনের মধ্যে আমরা বলছিলাম যেটা, সেটা হচ্ছে প্রান্তীয়করণ হবে বা টার্মিনালাইজেশন হবে। এখানে লুপের ক্ষেত্রে হবে কি, দুই বা ততোধিক বাহু যদি চলে আসে তাহলে এটা হবে 90 ডিগ্রি, একটা মাত্র কায়াজমা থাকলে 180 ডিগ্রি। শেষ দিকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটবে, তাহলে লাস্টে ডায়াকাইনেসিসে যে লাস্ট কাজ হবে। এটা এখান থেকে এরকম কোশ্চেন দেয় না। প্রথম যেটা ডিপ সব থেকে বেশি আসে, দেখো প্যাকাইটিন সব থেকে বেশি আসে, এখান থেকে পরীক্ষায় যা কোশ্চেন আসছে বেশিরভাগ হচ্ছে প্যাকাইটিন থেকে আসে, অথবা ক্রসিং ওভারের তো গুরুত্ব বা তাৎপর্য চলে আসে, এটার বাইরে অন্য কোনো কিছু কিন্তু কোশ্চেন আসলে পরীক্ষা আমরা দেখি না, এটা হচ্ছে ব্যাপার। এরপরে আর কি কি ধাপ হবে সিম্পলি ওয়েতে চিন্তা করে দেখো তো। মেটাফেজ 1, মাইটোসিস যখন পড়ছো তখন মেটাফেজ 1-এ কি ছিল বলো তো? মাইটোসিসের যখন মেটাফেজ পড়ছো তখন লাস্টে বলছিলাম না সেন্ট্রোমিয়ারের বিভক্তি ঘটে, সেন্ট্রোমিয়ারটা বিভক্তি হয়ে যায় জন্য একটা ক্রোমোজোম থেকে দুইটা অপত্য ক্রোমোজোম সৃষ্টি হতে পারে। যদি সেন্ট্রোমিয়ার না ভাঙতো তাহলে কি একটা থেকে কখনো দুইটা ক্রোমোজোম তৈরি হতে পারতো? জীবনে হইতো না। মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1-এ যেই ক্রসিং ওভার পর্যন্ত কমপ্লিট করছি, তারপরে ধাপটার নাম কি ছিল? মেটাফেজ। সেই মেটাফেজে তাহলে আমি যদি সিম্পল ওয়েতে চিন্তা করি যে এখানে কতগুলা ক্রোমোজোম তৈরি হয়েছে, মনে করো একটু রং টং দিয়ে দিই, তা নাহলে তো দেখে মনে হবে না যে ক্রসিং ওভার হয়েছে। বিভিন্ন জায়গায় জায়গায় একটু রং টং দিয়ে দিই, তাইলে হচ্ছে যে দেখে মনে হবে যে ক্রসিং ওভার হয়েছে। এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। এখন দেখো এই যে এরকম ক্রসিং ওভার হয়ে টয়ে নতুন যেটা তৈরি হয়েছে, আমরা মাইটোসিস যদি হইতো তাহলে কি হইতো? এই সেন্ট্রোমিয়ার বরাবর একটা ভাগ হয়ে যেত, সোজা কথা, সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্তি হইতো। কিন্তু এটা মাইটোসিস না, ফলাফল হচ্ছে এখানে সেন্ট্রোমিয়ার বরাবর কোনো প্রকার বিভাজন দেখা গেল না। না হয়ে উল্টা যেটা কি হবে, এই যে চারটা, এই চারটার মধ্যে দুইজন হচ্ছে যে এক প্রান্তে চলে আসবে আর দুইজন অপোজিট প্রান্তে চলে যাবে। ফলাফল যেটা সেটা হচ্ছে মেটাফেজ 1-এ মায়োসিসের ক্ষেত্রে কোনো প্রকার সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না। সব থেকে ইম্পর্টেন্ট লাইন, তাহলে এখানে সেন্ট্রোমিয়ারের বিভক্তি হয় না, সব থেকে গুরুত্বপূর্ণ লাইনটা মনে রাখতে হবে। ভাইয়া সেন্ট্রোমিয়ারের তো বিভক্তি হইলো না, তাহলে কি সমস্যা হবে? তাহলে সেন্ট্রোমিয়ার বিভক্তি না হইলে এই পাশে দুইজন চলে আসবে, সহজ কথা। ধরলাম এইটা আর এইটা, এই দুইটা এই পাশে চলে আসছে, তাহলে এইটা আর এইটা, এই দুইটা কই চলে গেছে? অপোজিট সাইডে চলে গেছে। তাহলে সিম্পল এতে চিন্তা করে, এখানে কয়টা ক্রোমোজোম ছিল? চারটা, দুইটা ওই পাশে চলে গেল, দুইটা এদিকে চলে আসলো। এখানে কি কোনো প্রকার ক্রোমোজোমের বিভাজন হয়েছে? না, কোনো ক্রোমোজোমের বিভাজন হয় নাই। কিন্তু নিউক্লিয়াসের কি বিভাজন হয়েছে? হ্যাঁ, নিউক্লিয়াসের বিভাজন তো চলতেছে, আমরা তো ক্যারিওকাইনেসিসই পড়তেছি। এই জন্য কি বলা হয়, মায়োসিসে নিউক্লিয়াসের বিভাজন হয় কয়বার? মোট দুইবার। তার প্রথমবার কোথায় হলো? এইখানে। ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? একবার। এখানে কি ক্রোমোজোম বিভাজন হয়েছে? না, সরাসরি ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে। তাহলে মেটাফেজ ধাপে সেন্ট্রোমিয়ার বিভক্তি হয় নাই, টেলোফেজ ধাপে
কি হয় বলো? অ্যানাফেজ টেলোফেজ। অ্যানাফেজে কি হবে? মেরুমুখী চলন। এই যে সেন্ট্রোমিয়ার ভাঙে নাই, অ্যানাফেজে যে কি করবে? মেরুমুখী চলন, ওর তো কাজ একটাই, মেরুমুখী চলন। তাইলে এই যে মেরুমুখী আসা শুরু করছে অ্যানাফেজ ধাপে, যেই মেরুমুখী চলন হবে, এখানে দুইজন চলে গেছে, ওখানে দুইজন চলে গেছে, ছিল কয়টা? চারটা। তাহলে এখানে চারটা ছিল, এখান থেকে দুইটা এখানে চলে আসছে, দুইটা এখানে চলে আসছে। সহজ কথায় ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পাইছে। তাহলে পরীক্ষায় কোশ্চেন দেয়, মেরুমুখী চলনের কারণে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে? তাহলে এইটা আরেকটা লাইন দেয়। এই দুইটা লাইন তোমার এমসিকিউতে অনেক সময় তোমাকে কনফিউজ করবে। ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে বা অর্ধেক হয়েছে কোন ধাপে? মায়োসিস 1 এর অ্যানাফেজ 1 এ। সেন্ট্রোমিয়ারে বিভক্তি হয় না কোন ধাপে? মায়োসিস 1 এর মেটাফেজ 1 এ। যেহেতু সেন্ট্রোমিয়ার ভাঙে না, যখন টান মারে অর্ধেক হয়ে যায়। এটা হচ্ছে মেইন ব্যাপার। তাহলে এখানে কি কোনো, যদি পরীক্ষায় কোশ্চেন দেয়, একটা লাইন দেয়া থাকলে স্টেটমেন্ট জাস্টিফাই করার জন্য, মায়োসিস 1 এ নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, এটাকে ব্যাখ্যা করো। যদি ব্যাখ্যা করতে বলে তাহলে তোমার ব্যাখ্যা কি হবে? এই পুরো ধাপগুলা লিখবা যেগুলো ক্যারিওকাইনেসিস করতেছে। এখানে সব হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, কিন্তু সরাসরি ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে, ক্রোমোজোমের কোনো প্রকার বিভাজন দেখা যায় না। এই জন্য মায়োসিস 1 এ নিউক্লিয়াস একবার বিভাজিত হচ্ছে, ক্রোমোজোম বিভাজন হচ্ছে না। আর মায়োসিস 2 মানে মাইটোসিস, তার মানে ওখানে নিউক্লিয়াসে একবার, ক্রোমোজোমে একবার। তাহলে দুইটা একসাথে যোগ করে দিলে আমরা বলতেছি ক্রোমোজোম একবার বিভাজিত হয়, আর নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? দুইবার বিভাজিত হয়। এই কথাই তো বলা আছে। টেলোফেজ, এখান থেকে টেলোফেজ নিয়ে আমাদের অন্য কোনো কিছু জানার নাই। তাইলে এই যে পার্টটুকু আমরা মোটামুটি দেখে ফেলছি। এখানে এই যে সব থেকে গুরুত্বপূর্ণ লাইন। আচ্ছা, মায়োসিস 2 মাইটোসিসের মতো শেষ। তাহলে মাইটোসিসের মতো হইলে এখানে কি কি ঘটনা ঘটবে? খুব সহজ কথা, দেখো এখানে এই যে মেটাফেজ, এই যে সেন্ট্রোমিয়ারে বিভাজন হবে, অ্যানাফেজে যে ভাগ হবে, লাস্টে গুলাতে যা যা দরকার তার সবকিছু হবে। এটা নিয়ে আমাদের আসলে আলাদা করে কনসার্ন থাকে না। তাহলে দিনের 3 নাম্বার কুইজ হচ্ছে যে, 3 নাম্বার কুইজে যে আমরা চলো অ্যান্সার হচ্ছে যে একটু দেখে আসি। কুইজ কি লঞ্চ হয়েছে? আচ্ছা, কুইজ যদি লঞ্চ না হয়ে থাকে আমরা অ্যান্সার করে ফেলি। রাসমূলক বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভাজিত হয়? ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? হ্যাঁ, ভেরি গুড, যারা যারা সি অ্যান্সার করছো সবাই কারেক্ট। আচ্ছা, পোল আসতেছে না তাই তো? উত্তর হচ্ছে একবার। ওকে, তাহলে একবার বিভাজিত হবে, এটা অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার সহজ। মায়োসিসের গুরুত্বের মধ্যে কোনটা কোনটা লাগবে দেখো, ইম্পর্টেন্ট লাইন, জননকোষ সৃষ্টি করছে, এটা আমরা পড়ছি। এই যে একটা ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, এটা ইম্পর্টেন্ট, এটা দিবা। দেখো, ধ্রুব বললে মায়োসিস, সমতা বললে মাইটোসিস। প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, এটা আরেকটা লাইন, এটা মনে রাখতে হবে। বৈচিত্র্য সৃষ্টি আমরা বলতে পারবো, অভিব্যক্তি। ওকে, গ্যামেট সৃষ্টি, বংশবৃদ্ধি, যৌনুক্রম, মেন্ডেলের সূত্র প্রদান। এই যৌনুক্রম, অভিব্যক্তি বা মিউটেশন, এই শব্দগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আর মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা প্রদান, এটা মায়োসিস দ্বারা আমরা করতে পারি। জিহাদ, আমার টাইম যে আসলে কেন ভুল, মানে মাথার মধ্যে হচ্ছে কাজ টাজ করতেছে না, বোর্ডও হচ্ছে যে ঠিক মতো কাজ টাজ করতেছে না, এই জন্য হচ্ছে টাইম টুম ভুল হয়ে আছে। যাই হোক, আমার টাইম কম দেখালে আমার ভালো লাগবে, মনে হবে হাতে অনেকক্ষণ সময় আছে, পড়াইতে পারবো। আসো, কোষের জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন সাধন হয় কোথায়? ঝটপট অ্যান্সার দিয়ে ফেলো। অভিব্যক্তি হচ্ছে মিউটেশন। হ্যাঁ, সি 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 সি, মিম, তাজিয়া, ফাহিম, তাসনিম, মিম, তাবাসসুম সবাই অ্যান্সার করছে যে ভাই এটা হচ্ছে সি। ওকে, মায়োসিস। খুব সহজ একটা কোশ্চেন, এগুলাই দেখো লাস্টবার জাহাঙ্গীরনগরে আসছে। দেখো একটা কোশ্চেন আসছে, কতবার আসছে, কোষ বিভাজনের কোন পর্যায়ে সিনাপসিস ঘটে? অ্যান্সার কি? কলি, মেঘলা, তাজরিয়া, সাদিয়া, হামিম, প্রীতি। এই যারা যারা বলছো কি, দেখো সিনাপসিস এটা কোন ধাপে হবে? জাইগোটিন ধাপে না? ডি যারা অ্যান্সার করছো, শিমুল, ইফাস, অনেক অ্যান্সার করছে, আজমা। ওকে, ডি হচ্ছে জাইগোটিন। কতবার আসতে কোশ্চেন দেখছো? একটা লাইনে যা যা বলবো, এর বাইরে কিছু লাগবে না। দেখো, নিচের কোনটা মায়োসিস 1 এর প্যাকাইটিন উপপর্যায়ের সাথে তাৎপর্যপূর্ণ নয়? প্যাকাইটিনের সাথে তাৎপর্যপূর্ণ না, এটা অ্যান্সার কি হবে?
সাদিয়া, তাবাসসুম, হামিম, রজত, জারিফ, রাফি, বাঁধন, ওকে, ইভা, তরি। যারা যারা দেখো খেয়াল করো প্যাকাইটিন উপপর্যায়ের সাথে সহজ কথা চিন্তা করো, প্যাকাইটিনে কি হয়? প্যাকাইটিনে হচ্ছে ক্রসিং ওভার। এবার চিন্তা করো, সবসময় তো আর লাইন সোজা আসবে না, ক্রসিং ওভার হয় না প্যাকাইটিনে। এখন ক্রসিং ওভারের কারণে কি হয় দেখো, জেনেটিক ম্যাপ তৈরি হয়, ট্রু। ক্রোমাটিডের অংশের বিনিময় এবং পরিবর্তন ঘটে, ট্রু। জননকোষ উৎপন্ন হয়, জেনেটিক ভ্যারিয়েশন হয়। ক্রসিং ওভার হলে জেনেটিক ভ্যারিয়েশন হবে না? অবশ্যই হবে, ট্রু। তাহলে কোনটা হয় না দেখো, জননকোষ উৎপন্ন হওয়া। জননকোষ উৎপন্ন হওয়া এই প্যাকাইটিন ধাপের সাথে কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে অ্যান্সার। যারা যারা সি অ্যান্সার করছো তারা ট্রু। ওকে, হ্যাঁ। নেক্সট কোশ্চেন, কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়? দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়, এটা অ্যান্সার কি হবে? সুস্মিতা, অভি, জিহাদ, তামান্না, তাবাসসুম, তরি, হামিম, সিফাত, বাঁধন, মাওয়া, রাফি। ওকে, ভেরি গুড। লেপ্টোটিন, খাদিজা, মিথিলা, প্রিয়া। খুবই সহজ একটা কোশ্চেন, ক্রোমোমিয়ার দেখা যায় লেপ্টোটিন ধাপে। নেক্সট কোশ্চেন, হ্যাপ্লয়েড জীবে কোথায় মায়োসিস কোষ বিভাজন হয়? হ্যাপ্লয়েড জীবে কোথায় মায়োসিস হবে? অ্যান্সার কি হবে বলো তো? এ, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, সাবাস সাবাস, ভেরি গুড। জনন মাতৃকোষে হবে। কে কে অ্যান্সার করতে বলো জনন মাতৃকোষে? এই দেখো এখানে কি অ্যান্সার আছে, হ্যাপ্লয়েড জীব দেয়া আছে না? হ্যাপ্লয়েড জীবে যদি জনন মাতৃকোষের মধ্যে হয়, ওর তো হচ্ছে যে ক্রোমোজোম হচ্ছে n/2 হয়ে যাবে। n/2 হয়ে গেলে কেমনে হবে আমাকে বলো? তাহলে এদের কোষে কোথায় হবে বলো? জাইগোট হবে না? হ্যাপ্লয়েড উদ্ভিদ বলছে, হ্যাপ্লয়েড জীব মানে হচ্ছে যে তার জাইগোট হওয়ার পরে হবে। যারা যারা বি অ্যান্সার করছো তারা কারেক্ট, আর যারা যারা এ অ্যান্সার করছো তারা ভুল, তাই তো? তাহলে এই জিনিসটুকু, হ্যাপ্লয়েড জীব বা হ্যাপ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রে জাইগোটে মায়োসিস হয়, এটাই হচ্ছে লাইন। ওকে, এখন অনেকে অ্যান্সার করতেছে, যারা যারা অ্যান্সার করছো তারা বিশাল বড় ভুল করছো, তাই তো? আচ্ছা দেখো, এটাই হচ্ছে যে কোশ্চেন এরকম, কোষ বিভাজনের ড্যাশ উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়। কায়াজমা কোন ধাপে তৈরি হবে? সুস্মিতা, ঝিলিক, মিম, মাওয়া, তানজিম, তরি, হাবিবুল্লাহ, ফাহিম, রজত, সাবরিন, কুদ্দুস। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। প্যাকাইটিন দশায়, তাই তো? অ্যান্সার হচ্ছে প্যাকাইটিন, হ্যাঁ সবাই ট্রু। সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাড সমূহ পাওয়া যায়? টেট্রাড পাওয়া যায়, আবার একই রকম কোশ্চেন দেওয়া আছে, ডায়াকাইনেসিস, জাইগোটিন, প্যাকাইটিন, ল্যাপ্টোটিন। অ্যান্সার কি হবে? মাওয়া, সুমাইয়া, রজত, তরি, বাবলু, সুমাইয়া, জারিফ, মোহাম্মদ, শাকিলা, কুদ্দুস, জারিফ। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। অ্যান্সার হচ্ছে প্যাকাইটিন, তাই তো? প্যাকাইটিন, ট্রু ট্রু ট্রু। আদনান, ঝিলিক, ওকে। তুইন ভুল বলছো, সিথি কারেক্ট, মিথিলা, মিম। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। আর কোশ্চেন নাই, হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা মেজবা, তোমার নাম বলছি, মেজবার নাম বললাম, ঠিক আছে? মেজবা বলছে যে ভাই আমার নাম বলে না। আচ্ছা, এখন দেখো নেক্সট কোশ্চেনের মধ্যে ক্রসিং ওভার। আচ্ছা, ক্রসিং ওভার নিয়ে কোন বিজ্ঞানী? থমাস হান্ট মর্গান, উনি ভুট্টা উদ্ভিদে সবার প্রথম ক্রসিং ওভার ধারণা দিচ্ছে। আমরা জানি কায়াজমা অংশে নন সিস্টার ক্রোমাটিড গুলো কি করে? অংশ বিনিময় করে। এখানে ভূমিকা রাখে এন্ডোনিউক্লিয়াস, যেটা দিয়ে কাটার ব্যবস্থা করে, এবং লাইগেজ দিয়ে জোড়া লাগানোর ব্যবস্থা করে। এটা দিয়ে আবার জোড়া লাগানো হয়, কাটে এন্ডোনিউক্লিয়াস দিয়ে, লাইগেজ দিয়ে জোড়া লাগায়, অংশ বিনিময় হয়, সেটাকে ক্রসিং ওভার বলে। এই যে ক্রসিং ওভার, এটার গুরুত্ব এটা রিটেনে কোশ্চেন হিসেবে দিতে পারে। এখান থেকে এমসিকিউ আসছে, তাই না? দেখো কি কি হবে, দেখো জেনেটিক ভেরিয়েশন হবে, শব্দটা মনে রাখো, জেনেটিক ভেরিয়েশন। জিনগত এবং বৈশিষ্ট্যগত পরিবর্তন হবে, এটা আমরা জানি। নতুন প্রজাতি তৈরি হবে এবং প্রকরণ বা ভ্যারিয়েশন সৃষ্টি হবে। জিনের সরল রৈখিক বিন্যাস বা অবস্থান, জিনগুলা যে একটা সরল রেখা একটার পর একটা আছে, এটা প্রমাণ করা গেছে ক্রসিং ওভার দিয়ে। এটাও প্রমাণ করা যাবে। দেখো এখান থেকে যে কোশ্চেনটা আসছে ওটা আমরা আগেই সলভ করে ফেলছিলাম, জেনেটিক ম্যাপ তৈরি করা। তাহলে দেখো এই সবগুলা কিন্তু ক্রসিং ওভারের বৈশিষ্ট্য, যেখানকার এমসিকিউ দিয়ে বলতে পারে যে একটু আগে কোশ্চেন দিয়েছিল না যে প্যাকাইটিন দশার সাথে কোনটা সম্পর্কিত না, সেই যে এটা ব্যাখ্যা হচ্ছে এই জায়গায়। ক্রসিং ওভারের তাৎপর্য না কোনটা? জেনেটিক ম্যাপ তৈরি, ক্রোমোজোমে জিনের অবস্থান, নতুন প্রকরণ, দেহের বৃদ্ধি সাধন।
দেহের বৃদ্ধি সাধন শুধুমাত্র মাইটোসিসের সাথে সম্পর্কযুক্ত, তাই না? তাহলে হচ্ছে যে বৃদ্ধি সাধন তো কোনোভাবেই কারেক্ট অ্যান্সারের মধ্যে পড়বে না, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে যে এটার মধ্যে পড়ে যায়, তাই না? আচ্ছা, আমরা পোল শেষ করে দেই। প্রচুর মানুষজন কারেক্ট অ্যান্সার করছে, তারপরেও অনেক মানুষজন হচ্ছে এটা ভুলভাল অ্যান্সার করছে। যারা ভুল অ্যান্সার করছো তারা একটু চিন্তা করো কি জন্য ভুল করছো। তাড়াহুড়া করে হচ্ছে যে দাগাইতে যে ভর্তি পরীক্ষার দিনও যদি এরকম হচ্ছে যে রং অ্যান্সার করো, তাহলে মার্কস কেমনে হচ্ছে যে পাবা। তাজরিয়া, নাহিন, অব্র, রিয়া, তরি, তাসনিম সুলতানা, ফাহিম, মাওয়া, খাদিজা আক্তার, ইভা। ওকে, থ্যাংক ইউ। সৃষ্টি, মুন্না, কত মানুষজন হচ্ছে যে তারা ফাস্টেস্ট ফিঙ্গার করতে যায়, ওরা হচ্ছে যে কোন বর্ণিকা ক্রোড়পতির মতো ফাস্টেস্ট ফিঙ্গার করতে যায়, ভুলভাল দাগাইছে। আচ্ছা, তারপরে দেখো পেঁয়াজের মূলে কতটা ক্রোমোজোম থাকে। জাহাঙ্গীরনগরের কোশ্চেন, জাহাঙ্গীরনগরের কোশ্চেন খুবই ডিফিকাল্ট হয়, উল্টাপাল্টা কোশ্চেনে ভরপুর অবস্থা থাকে, ঠিক আছে? এই পেঁয়াজের মূলে হচ্ছে যে সংখ্যা আমার বললেও হচ্ছে আমি জীবনে মনে রাখতাম না। এটার উত্তর হচ্ছে 16টা, ঠিক আছে? এখানে 16টা ক্রোমোজোম থাকে। আচ্ছা 16, হ্যাঁ ঠিক আছে, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো। আচ্ছা তোমরা অনেক পারো ভাই, আমি নিজেই, এটা খুবই কঠিন একটা পার্ট, ঠিক আছে? যে এরকম হচ্ছে যে এরকম সংখ্যা ডাইরেক্ট হঠাৎ করে আউট অফ নোওয়্যার দিয়ে ফেলা, আউট অফ দ্য বক্স। ক্রসিং ওভার ঘটে মিওসিসের কোন পর্যায়ে? সহজ কোশ্চেন। প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, এর থেকে সহজ কোশ্চেন আসছে? সবুজ, রূপন্তী, মেঘলা, সাদিয়া, অভি, জিহাদ। হ্যাঁ সবাই বলছে যে আপু শিখাইছিল, হ্যাঁ সঞ্চারী শিখাইছে, বুঝতে পারছি। সুন্দর করে ক্রোমোজোমের নাম্বার তোমাদেরকে মুখস্থ করা দিছে। আমার তো মাথা ডাল, আমি মাথায় মনে টনে রাখতে পারি না। ওকে, ভেরি গুড, প্রোফেজ 1, তাই না? আচ্ছা আচ্ছা, নেক্সট। আচ্ছা, মাইটোসিস মিওসিসের পার্থক্য, এটা তুমি জীবনে অনেকবার পড়ছো। এখান থেকে এটা রিটেনের কোশ্চেন আসতে পারে, ধরো হচ্ছে 3টা বা 4টা পার্থক্য বা 5টা পার্থক্য শিখে রাখলা, এই কটা দেখে রাখবা। সংগঠন স্থান নিয়ে আমাদের কি কি লাইন দেখো। আমরা জানি মাইটোসিস হচ্ছে দেহকোষে হবে, আর এটা জনন মাতৃকোষে হবে। শেষ। অপত্য কোষের সংখ্যা এখান থেকে 2টা হবে, এখান থেকে 4টা হবে, আমরা জানি। সংখ্যাগুলো জাস্ট আমি যেখানে দাগ দিই ওই জায়গায় ফোকাস করো। ক্রোমোজোম সংখ্যা, এটা হচ্ছে যে অলওয়েজ সমান থাকে, আমরা জানি এখানে অর্ধেক হয়। এগুলা প্রথম 3টা তুমি না পড়াইলেও পারবা, এটা নিয়ে ভুল নাই। ইন্টারফেস পর্যায়ে তোমার এটা নিয়ে ঝামেলা হবে। দেখো এই পয়েন্টটা আমরা পড়ি না। মাইটোসিসের পূর্বের ইন্টারফেস পর্যায়টি দীর্ঘস্থায়ী। মানে ইন্টারফেস মানে ওই যে বলছিলাম না, কোষ চক্রে পড়ার সময় ইন্টারফেস 90 থেকে 95% সময় লাগে, বাট মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ইন্টারফেস কিন্তু এত দীর্ঘস্থায়ী না, বরঞ্চ এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা মনে রাখবা। মাইটোসিসে 90 থেকে 95% ইন্টারফেস, কিন্তু এখানে কিন্তু না, এটা ক্ষণস্থায়ী। এটা এটা একটা পার্থক্য যেটা তোমার মাথায় রাখতে হবে। নেক্সট, সিনাপসিস বাইভ্যালেন্ট, তোমরা জানো এটা অলওয়েজ মায়োসিসে হবে। ক্রসিং ওভার, এটাও মায়োসিসে হবে, কোনোদিনই মাইটোসিসে হওয়ার কিছু নাই, এগুলো আমরা জানি সব মায়োসিস। বিবর্তন এবং জনুক্রম, বিবর্তন জনুক্রম যা কিছু ছিল সব কিন্তু ওই যে গুরুত্বের মধ্যে পড়ছি না, জনুক্রম, বিবর্তন, অভিব্যক্তি সবকিছু মায়োসিসের গুরুত্ব। মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা প্রদান, সেটাও মায়োসিসের মধ্যে ছিল। তাহলে এগুলো সব। এই যে ক্রোমোমিয়ার, একটু আগে তাদেরকে পড়াচ্ছিলাম, ক্রোমোমিয়ার দেখা যাবে কোন পর্যায়ে দেখা যাবে আমরা জানি, লেপটোটিন পর্যায়ে দেখা যাবে, পরীক্ষায় আসছে। পর্যায় মধ্যক দশা, নিউক্লিয়াসের পর্যায় মধ্যক দশা দীর্ঘস্থায়ী, আর এখানে যেটা সেটা হচ্ছে যে পর্যায় মধ্যক দশা যেটা স্বল্পস্থায়ী, যে ইন্টারকাইনেসিস যেটা থাকে দুইটার মধ্যবর্তী পর্যায়ে, ওটা স্বল্পস্থায়ী হবে, কারণ তাড়াতাড়ি নেক্সট পর্যায়ে ঢুকে যাবে। সেন্ট্রোমিয়ার, এই যে দেখো আমরা বলছিলাম সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়, এখানে মেটাফেজে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়, যেটা এখানে হয় না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা তোমাদেরকে পড়ানো হয়েছে। ডিএনএ রেপ্লিকেশন কোন জায়গায় হয়? এখানে দেখো এটা ইন্টারফেস দশা, ওই যে আমরা সেল সাইকেলে পড়ছিলাম না, ডিএনএ রেপ্লিকেশন হবে ইন্টারফেসে। আর এখানে কোথায় হয়? প্রোফেজ দশায় হয়। এটা আরেকটা ঝামেলার পয়েন্ট, যেটা মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। নিউক্লিয়াস এবং ক্রোমোজোম, এটা অনেকবার এমসিকিউতে দেয়, কোনটায় দেখো পরীক্ষায় আসছে, কয়বার বিভাজিত হয়, বারবার পড়াইছিস, ঠিক আছে? নিউক্লিয়াস 2বার, ক্রোমোজোম 1বার, এটাই সবাই ভুল করে। আচ্ছা, এটা কোথায় হয়? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, পলিপ্লয়েড, যে কোনো কোষে হইতে পারে। যার সংখ্যা বৃদ্ধি দরকার তাদের সবার মধ্যে এটা হইতে পারবে, সহজ কথা। যেই কোষেরই যারই সংখ্যা বৃদ্ধি দরকার ও তো মাইটোসিসই করবে। মায়োসিস হবে কোথায়? এটা হ্যাপ্লয়েড কোষে হবে না, কোথায় হইতে হবে তাহলে? অলওয়েজ ডিপ্লয়েড কোষে। এখন ডিপ্লয়েড কোষ উন্নত শ্রেণী, মানে আমাদের শরীরে সরাসরি জনন মাতৃকোষে, নিম্ন শ্রেণী হইলে জাইগোটে। শেষ, এই কথাটুকুই এখানে মিন করছে। আচ্ছা, তাহলে গত বছরের প্রশ্ন ছিল ক্যারিওকাইনেসিসের অংশ 9 কোনটা?
প্রোফেজ, মেটাফেজ, ইন্টারফেজ, অ্যানাফেজ। অ্যান্সার কি হবে? রূপন্তী, মাওয়া, নিবিড়, ফাহিম, জারিফ, উপমা, বাঁধন, তানজিম, কুদ্দুস, মারিয়াম, সাদিয়া, কেয়া, অব্র। ভেরি গুড, অ্যান্সার হচ্ছে ইন্টারফেস, তাই তো? ইন্টারফেস। কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়ে বলতে কি বুঝি? এটা একটা রিটেন কোশ্চেন আসছে।